আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকের ক্লাসে আমরা অষ্টম, নবম এবং 11 এই তিনটা অধ্যায় কমপ্লিট করছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা 12, 13, 14 এই তিনটা অধ্যায় একদম A to Z আজকে আরেকটু ভালোভাবে শেষ করার আমার প্ল্যান আছে। আমি অনেক কিছু ইনফরমেশন লিখে নিয়ে এসেছি, চেষ্টা করবো সেগুলো বোর্ডে লিখে দেওয়ার এবং দ্রুত যাওয়ার। ঠিক আছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস সেই জিনিসগুলো আমি বোর্ডে লিখবো এবং তোমরা সাথে সাথে নোট ডাউন করবা। ঠিক আছে, যেহেতু রিভিশন ক্লাস এবং আমিও তোমাদের পরিচিত, তোমরা আমার পরিচিত, আর কোনো গল্পে যাইতেছি না। আজকে 12, 13, 14 তিনটা অধ্যায় থেকে এমসিকিউজ করব, সিকিউ করব এবং গতকালকে ক্লাসে কিন্তু আমরা বেসিক আলোচনা মানে বই থেকে পড়াশোনাটা কম করছিলাম, আমরা এমসিকিউ সলভের সময় মানে পড়াগুলো বলছিলাম। আজকে চেষ্টা করব প্রথমে একটু সামারি করার, দেন এমসিকিউ, দেন সিকিউ সলভ করার। ঠিক আছে, ইম্পর্টেন্ট লাইনগুলো আমি তোমাদেরকে বলবো, লিখে দিব, সেগুলো তোমরা লিখে নিবা এবং খুবই অ্যাক্টিভ থাকবা, খাতা কলম নিয়ে সুন্দর করে বসে যাও। ওকে, এখন বলো যে যারা যারা ক্লাসে যুক্ত আছো তারা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা, মানে এই যে ডাবল দুইটা দেখা যাচ্ছে কিনা। মিথিলা ভালো আছে আলহামদুলিল্লাহ, সাবরিনা ওয়ালাইকুম আসসালাম, আয়েশা ঠিক আছে, মনিরা ওকে করুক। ততক্ষণে গত দিনের ক্লাসে তোমরা অনেকে এটা কোশ্চেন তুলছিলা যে স্যার এই যে শব্দ অধ্যায় থেকে ম্যাথ আসে, বইয়ের ম্যাথ আসে। যাই হোক, তো ম্যাথটা আমি আজকে লিখে রাখছি আগেই, আমি তোমাদেরকে দেখাই এখানে। ঠিক আছে, ম্যাথটা সৃজনশীলের ক খ আমি সলভ করবো না, গ আর ঘ নাম্বারে যে কোশ্চেনটা আছে অর্থাৎ অনুশীলনের। ঠিক আছে, অনুশীলনীর সৃজনশীলের ক্ষেত্রে যদি আমি বলি কোন অধ্যায় বলো তো, শব্দের কথা। ঠিক আছে, ওকে, এখানে যে বিষয়টা বলতেছে সেটা হচ্ছে এখানে একজন ভদ্রলোক দাঁড়ায় আছে, এই জায়গায় হইতেছে বোম মারতেছে, আর এই যে ডুবুরি আমি আঁকাইতে পারি নাই তো ডুবুরি লিখে রাখছি, মনে করো এই জায়গায় ডুবুরি আছে। এখন কথা হচ্ছে কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে ব্যক্তি এ এই বোমাটা ফাটলে কত সেকেন্ড পরে শুনতে পাবে। এখানে খেলাটা কোন জায়গাতে দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে এ কত সেকেন্ড পর শুনতে পাবে, তার মানে কয় সেকেন্ড পরে শুনতে পাবে সেটা আমাকে বের করতে হবে। এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে লেখো, বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। আচ্ছা, এবার দেখো এইখান থেকে এই ব্যক্তি আর এই যে বোম, এইখানে মিডিয়াম কোনটা, মাধ্যম কোনটা? দুজনের মধ্যে মাধ্যম কি? বায়ু। আর এই যে ব্যক্তি, এই সরি বোম, এই বোম আর এই ডুবুরি, এই দুজনের মধ্যে মাধ্যম কোনটা? মাধ্যম হচ্ছে পানি। তার মানে এইখানে বোম ফাটতেছে যখন, তখন এই বোম ফাটার শব্দটা এই ব্যক্তির কাছে পৌঁছাইতে গেলে বাতাসের ভিতর দিয়ে যাইতেছে, আর যখন এই বোম ফাটার শব্দটা ডুবুরির কাছে পৌঁছাতে যাবে তখন পানির ভিতর দিয়ে যাচ্ছে। এখন এখানে বেগ বলতে যেহেতু আমি এই ব্যক্তির ক্ষেত্রে কাজ করতেছি যে এই ব্যক্তি কয় সেকেন্ড পর শুনতে পাবে, তাইলে এখানে দেখো দেওয়া আছে যে বায়ুতে এই যে শব্দের বেগ কত, 330, এটা তোমার কোশ্চেনে দেওয়া আছে। তার মানে 330 সমান ইকুয়াল টু দূরত্ব। এখন এই ব্যক্তি এবং এই বোম এই দুজনের মধ্যে দূরত্ব কত? 3300 মিটার। তার মানে কত হবে? উপরে হবে 3300 আর নিচে কি? সময়। আমাকে তো সময়টাই বের করতে হবে, ঠিক না? তার মানে সময় ইকুয়াল টু 3300 ভাগ হচ্ছে 330, কাটাকাটি করলে কত হয়? 0 0 10 সেকেন্ড। তার মানে গ নম্বরের অ্যান্সার হবে 10 সেকেন্ড। অর্থাৎ ওই ব্যক্তিটা বোম ফাটার 10 সেকেন্ড পরে শুনতে পাবে বোম ফাটার শব্দটা। আচ্ছা, আমি তোমাদেরকে ওই করে রাখি, হ্যাঁ, আনমিউট করে রাখি, কারো কোনো কোশ্চেন থাকলে যাতে করতে পারো, কোনো জ্ঞানজাম করিও না, হ্যাঁ। ওকে, এরপরে ঘ নাম্বারে কোশ্চেন ছিল হচ্ছে কে আগে শুনতে পাবে। অ্যাকচুয়ালি কে আগে শুনতে পাবে এটা ছিল না, দুজন একই সাথে শুনতে পাবে কিনা এরকম একটা বিষয়। তো আমরা দেখি যে এ আগে শুনতে পাবে নাকি এ আগে শুনতে পাবে, বা কার শুনতে কতটুকু সময় লাগবে। এখানে জাস্ট তুমি যদি একটু মাথাটা চিন্তা করো যে আমরা জানি শব্দ এক একটা মাধ্যমে এক এক রকম বেগে চলে। তুমি এখানে দেখতেই পারতেছো যে এই বোম ফাটার পরে এই ব্যক্তির কাছে যাইতেছে বায়ু মাধ্যম দিয়ে, এবং সেই বোম ফাটার যে শব্দ সেইটা এই ডুবুরির কাছে যাইতেছে পানির মধ্য দিয়ে।
ঠিক না? তার মানে কি দুই জায়গাতে এই শব্দের বেগ এক এক রকম হবে। যেটা তোমাকে এখানে দিয়ে দিছে বায়ুতে 330 আর পানিতে কত 1500। ওকে ফাইন। তো আমরা এখন বের করি একটু যে একটু আমরা বের করছি যে 10 সেকেন্ড পরে ব্যক্তি শুনতে পাবে। তাইলে এই ডুবুরির ক্ষেত্রে আমরা বের করি যে কত হবে। ডুবুরিটা সাদা কালার নেই, যে ধর এখানে লিখি, হ্যাঁ ডুবুরির ক্ষেত্রে সেম ভাবে চিন্তা করে দেখো কত সেকেন্ড সময় লাগবে ডুবুরির ক্ষেত্রে। আবার আমি যদি সেম জিনিসই লিখি যে বেগ সমান দূরত্ব বাই হচ্ছে সময়, এইখানে ডুবুরির ক্ষেত্রে আমি বেগ কত দিব? ডুবুরির ক্ষেত্রে আমি বেগ দিব হচ্ছে 1500, কারণ এই যে পানির ভিতর দিয়ে শব্দটা গেছে। তাইলে 1500 ইকুয়াল টু দূরত্ব কত 3300, 3300 ভাগ কত সময়। তাহলে সময় কত লাগবে? সময় ইকুয়াল টু 3300 ভাগ 1500। তাহলে 0 0 কাটা, 3 5 15, 3 11 33। তাহলে কত সময় লাগবে? 11/5 মানে 2 পয়েন্ট সামথিং এই টাইপের সময় লাগবে, ঠিক না? তার মানে কি সে যে ডুবুরি আছে সে আগে শুনতে পাবে 11/5, ধরো যাই লাগুক, 5 × 10 2.2 সেকেন্ড। তার মানে কি আগে কে শুনতে পাবে? আগে ডুবুরি শুনতে পাবে। আমরা এইখান থেকেই বুঝতে পারলাম যে তাইলে দুইজন একই সময়ে শুনতে পাবে না, ডুবুরি আগে শুনতে পাবে। আবার এই পরীক্ষা থেকেই বা এই কোশ্চেন থেকেই বলা যাইতে পারে যে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, তারপর তরল, তারপরে কিসে? বায়বীয় মাধ্যমে। দেখো পানি কি তরল মাধ্যম, সেখানে 2.2 সেকেন্ডের মধ্যেই পৌঁছায় যাবে, আর এখানে লাগতেছে 10 সেকেন্ড। কারো কোনো সমস্যা থাকলে বলো। স্যার এর আগেরটা একটু পড়াবেন, ক নাম্বারটা আবার? তুমি কয়টায় জয়েন করছো? স্যার একটু আগে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, দেখাই দিচ্ছি, বাট কাল নেক্সট ক্লাস থেকে টাইমলি জয়েন করবা, কেমন? ওকে স্যার। আচ্ছা এইখানে বলতেছে যে এই ব্যক্তিটা কত সেকেন্ড পরে এই বোম ফাটার শব্দ শুনতে পাবে। তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে শুধু, যে বেগ সমান সমান দূরত্ব বাই সময়। আসলে বেগ বলতে কি বোঝাচ্ছে? দেখো বস্তু বায়ু মাধ্যম দিয়ে যাইতে পারে, বস্তু পানির মধ্য দিয়ে যাইতে পারে, এই যে মাধ্যম দিয়ে যাইতেছে ওই মাধ্যমে শব্দের বেগ কত সেইটা তোমাকে এখানে লিখতে হবে। এখানে বলেই দিছিল কোশ্চেনে যে বায়ু মাধ্যমে শব্দের বেগ 330। তারপরে দেখো বেগ সমান সমান দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কতটুকু সেইটাও বইয়ের কোশ্চেনে দেওয়া আছে, যে এই বোম ফাটার স্থান থেকে এই ব্যক্তির দূরত্ব হচ্ছে 3300 মিটার। সেইটাই আমি এখানে লিখছি, যে তাইলে বেগ হচ্ছে 330, দূরত্বের জায়গায় লিখলাম 3300 আর নিচে লিখলাম সময়। তাহলে নিয়ম কি? সময়ের পাশে চলে আসলো, 330 নিচে চলে গেল, কাটাকাটি করলে 10 সেকেন্ড। এই যেভাবে সময়টা বের হয়ে গেল। তার মানে এই ব্যক্তি শুনতে পাবে 10 সেকেন্ড পরে, আর এই ডুবুরি শুনতে পাবে 2.2 সেকেন্ড পরে। আচ্ছা এইটা ছিল তোমার বইয়ের দেওয়া যতটুকু। যদি এর বাইরেও আরো একটু কেউ জানতে চাও, ঠিক আছে, সেটা আমি একটু দেখাই দিই। আমি গতদিন দেখাইছিলাম একটা, যে v = f ল্যামডা, ঠিক না? মনে আছে কি কারোর? আশা করি মনে আছে। এরকম লিখছিলাম v = f ল্যামডা, যেখানে এই v হচ্ছে বেগ, f মানে হচ্ছে কম্পাঙ্ক। ভাই যার বাড়িতে ভাঙচুর হইতেছে সে ভাঙচুর বন্ধ কর। আর ল্যামডা মানে হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা জানতে পারো যদি জানার খুব শখ থাকে। ওকে ফাইন। ওকে এটা আমাদের গতকালকে টপিকসের ছোট্ট পয়েন্ট ছিল, ঠিক আছে? ওকে ডান। এবার আমরা চলে যাব আমাদের আজকের পড়াশোনায়, ঠিক আছে? প্রথমে শুরু করবো বিসমিল্লাহ বলে। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, দ্রুত লিখতে থাকবা আর আমি আলোচনা করতে থাকবো, ঠিক আছে? 12 নম্বর অধ্যায়। আমি আশা করব তোমরাও আমার অধ্যায়টা নাই, তাহলে কি এটা আমি কি গ্যাপ দিব? অবশ্যই গ্যাপ দিবা। তুমি আপাতত রেস্ট নাও, এরপরে চ্যাপ্টার যখন শুরু হবে তখন তুমি জয়েন করবা। ওকে ঠিক আছে। দেখো দ্বাদশ অধ্যায়ের নাম হচ্ছে সৌরজগৎ ও আমাদের পৃথিবী। মূলত এই সৌরজগৎ আমাদের পৃথিবী বলতে আমরা যে সৌরজগৎ, পৃথিবী, চাঁদ, যে বিষয়গুলো জানি, একটা সময়ে মানুষের ধারণা ছিল এরকম যে পৃথিবী স্থির
এবং পৃথিবীকে কেন্দ্র করে চারদিকে সবকিছু ঘুরতেছে। পৃথিবী স্থির এবং পৃথিবীকে কেন্দ্র করে চারদিকে সবকিছু ঘুরতেছে। মজার ব্যাপার হচ্ছে আমরা যাকে সব জানতার সংসার হিসেবে চিনি, কাকে? অ্যারিস্টটলকে। সেই অ্যারিস্টটলও এই থিওরিতে বিশ্বাসী ছিল যে পৃথিবী স্থির এবং সূর্য পৃথিবীর চারদিকে ঘুরতেছে। শুধু অ্যারিস্টটল না, অ্যারিস্টটলের পাশাপাশি টলেমি ছিল, যেও এই সূত্রে বা এই থিওরিতে বিশ্বাসী ছিল। কে? অ্যারিস্টটল টলেমি। তাহলে অ্যারিস্টটল এবং টলেমি এরা যে থিওরিতে বিশ্বাসী ছিল, সেই থিওরি অনুযায়ী পৃথিবী ছিল তোমার কেন্দ্রে অবস্থিত। তাইলে এরা কোন মডেলের চিন্তা করত? এরা চিন্তা করতে হচ্ছে পৃথিবী কেন্দ্রিক যে মডেল, পৃথিবী কেন্দ্রিক যে মডেল, সেই মডেলের চিন্তা করত। ঠিক আছে, পৃথিবী কেন্দ্রিক মডেলের চিন্তা করত। ওই সময়টাতে তোমার কোপারনিকাসের আগে আরো কিছু বিজ্ঞানী ছিল যারা অ্যারিস্টটল এবং টলেমির এই বক্তব্যের বিরোধিতা করে, কিন্তু তারা প্রকৃতপক্ষে কোনো প্রমাণ দিতে পারে নাই যে না ঠিক আছে পৃথিবী কেন্দ্রে নাই, অন্য কিছু কেন্দ্রে আছে, এই ধরনের কোনো প্রমাণ তারা দিতে পারে নাই। পরবর্তীতে তোমার কোপারনিকাস প্রমাণ করে যে না, আপনারা যেটা বলতেছেন সেইটা ভুল। মূলত সূর্যই হচ্ছে কেন্দ্রে অবস্থিত এবং সূর্যকে কেন্দ্র করেই অন্যান্য গ্রহগুলো ঘুরতেছে। তাইলে কোপারনিকাস কিসের কথা বলে? কোপারনিকাস যে মডেল দেয় বা যে বক্তব্য বলে সেটা হচ্ছে সূর্য কেন্দ্রিক মডেল। তাহলে আমরা ধারণা পাইলাম। এত কিছু জানার বোঝার কষ্ট হইলে জাস্ট মনে রাখবা, পৃথিবী কেন্দ্রিক মডেলের কথা বলে অ্যারিস্টটল এবং টলেমি, আর সূর্য কেন্দ্রিক মডেলের কথা বলে কোপারনিকাস। এবং এই কোপারনিকাসের সাথে এই দুটো নাম মনে রাখবা, সেটা হচ্ছে গ্যালিলিও এবং কেপলার। এখন কোপারনিকাস একটা মতবাদ দিছে, তাহলে দিলে কি সেটা সঠিক হয়ে যাবে? হয়ে যাবে না তো। তখন কোপারনিকাস যখন মতবাদটা দিছে, তখন গ্যালিলিও এবং কেপলার এরা দুজন বলছে ভাই আমি তোমাদের সাথে আছি, আমরা তোমার সাথে আছি, তুমি ঠিকঠাক বলছো। কোশ্চেন এভাবেই আসে যে সূর্য কেন্দ্রিক মডেলের ধারণার পেছনে কে কে ছিলেন? তাইলে কোপারনিকাস, গ্যালিলিও এবং কেপলার। আর পৃথিবী কেন্দ্রিক মডেলের কথা কে কে বলছে? অ্যারিস্টটল এবং টলেমি। এরপরে এই যে সূর্যের কথা আমরা বলতেছি, সূর্য কেন্দ্রিক মডেলের কথা আমরা বলতেছি, এই সূর্য কেন্দ্রিক মডেলের ক্ষেত্রে সূর্য থাকবে কেন্দ্রে এবং সূর্যকে কেন্দ্র করে 8টা গ্রহ আছে। কয়টা? সূর্যকে কেন্দ্র করে 8টা গ্রহ আছে। আমরা সেই গ্রহগুলার এক লাইন করে করে জাস্ট জানবো। তার আগে এই যে সূর্য এবং পৃথিবীর কথা আমরা বলতেছি, মনে রাখতে হবে এই সূর্য হচ্ছে পৃথিবী থেকে কত দূরে অবস্থিত? তারও জানা আছে? কত? 15 কোটি কিলোমিটার। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, সূর্য পৃথিবী থেকে এত কোটি কিলোমিটার দূরে অবস্থিত। আর সূর্য পৃথিবীর চাইতে কত গুণ বড়? সূর্য পৃথিবীর চাইতে 12 লক্ষ গুণ বড়। লিখে ফেলো, সব লিখে ফেলো। সূর্য পৃথিবীর চাইতে 12 লক্ষ গুণ বড় এবং সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরত্বে অবস্থিত। ওকে ফাইন। এরপরে আমরা যে সূর্যের 8টা গ্রহের কথা বলছি, এইখানে তুমি একটু চিন্তা করবা এইভাবে যে মনে করো এটা হচ্ছে সূর্য, এটা কি সূর্য। এরপরে আমরা একটা একটা করে নাম বলবো এবং একটা একটা করে মনে রাখবো। ওকে, সূর্য ঠিক পরেই এই জায়গাটা আছে হচ্ছে তোমার বুধ। কি আছে? বুধ। তাইলে সূর্যের সবচাইতে কাছের গ্রহের নাম কি বলতো? সূর্যের সবচাইতে কাছের গ্রহের নাম হচ্ছে বুধ। তাইলে আমরা কিভাবে লিখতে পারি যে বুধ সবচাইতে কাছের গ্রহ। বুধ কি সবচাইতে কাছের গ্রহ। এবং সবচাইতে বড় ইন্টারেস্টিং বিষয় দেখো, পৃথিবীতে বায়ুমণ্ডল আছে এবং এই বায়ুমণ্ডল থাকার কারণে কিন্তু তুমি, আমি, অন্যান্য প্রাণী যারা আছে এরা এই পৃথিবীতে বাস করতে পারে। অন্যান্য গ্রহে এই যে যারা মহাকাশ বিজ্ঞানী আছে, গবেষক আছে, এরা কিন্তু চাইতেছেই এই ব্যাপারটা যে কোন গ্রহে বায়ুমণ্ডল আছে, কোন গ্রহে বায়ুমণ্ডল আছে কিনা। কারণ যখনই
কোনো গ্রহে বায়ুমণ্ডল থাকবে তার মানে সেখানে জলীয় বাষ্প থাকতে পারে, সেখানে পানির অস্তিত্ব থাকতে পারে, এবং তুমি বায়ুমণ্ডল আর পানি যেখানে পাবা সেখানেই তুমি বসবাস করতে পারবা। ওকে ফাইন। এন্ড এই বুধ গ্রহে কি নাই? এই বুধ গ্রহে কোনো বায়ুমণ্ডল নাই। তাহলে দেখো সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম হচ্ছে বুধ, এবং এই বুধ গ্রহের কি নেই? কোনো বায়ুমণ্ডল নেই। বুধের পরে যে গ্রহ আছে তার নাম হইতেছে শুক্র। বুধের পরে যে গ্রহ আছে তার নাম কি? তার নাম হইতেছে শুক্র। এই শুক্র গ্রহ যেটা, সেটা হচ্ছে আমরা শুক্র গ্রহের একটা মজার ব্যাপার হচ্ছে শুক্র গ্রহটা তুমি সন্ধ্যাবেলায়, শুক্র গ্রহ সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে, কোথায়? শুক্র গ্রহ সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে তুমি যখন দেখবা তখন পশ্চিম আকাশে এই সূর্য গ্রহকে তোমার দেখাবে হচ্ছে, যেটা আমরা দেখি তারাটা, সেটাকে বলা হয় সন্ধ্যা তারা। তাহলে শুক্র গ্রহকে পশ্চিম আকাশে, সূর্য গ্রহকে পশ্চিম আকাশে সন্ধ্যাবেলায় সেটাকে বলা হবে সন্ধ্যা তারা। কি বলা হয়? সন্ধ্যা তারা। তাহলে আমরা যেটাকে সন্ধ্যা তারা বলি সেটার অ্যাকচুয়াল নাম কি? সেটা অ্যাকচুয়াল হচ্ছে শুক্র গ্রহ। তাইলে স্যার, তাইলে একে ভোরবেলায় দেখা যায় না? একে ভোরবেলায় দেখা যায়, এবং ভোরবেলায় তুমি যখন দেখবা তখন এর নাম হচ্ছে শুকতারা। তখন এর নাম কি? শুকতারা। তার মানে শুক্র গ্রহ যা বলতেছি শুকতারাও তাই বলতেছি, এবং সন্ধ্যা তারাও তাই বলতেছি। শুকতারাটা হচ্ছে দেখা যায় কখন? ভোরবেলায় পূর্ব আকাশে, আর পশ্চিম আকাশে দেখা যায় হচ্ছে সন্ধ্যাবেলায়, তখন যেটার নাম হয় হচ্ছে শুক্র গ্রহ। ওকে ফাইন। এরপরে কি আছে? বুধ শুক্র, তারপরে যেটা আছে সেটা হচ্ছে, আচ্ছা একটু বড় হওয়া লাগতো। ওকে ফাইন, হইলো। এরপর বড় দিতেছি। বুধ শুক্রের পরে এই গ্রহটার নাম হইতেছে তোমার পৃথিবী। ওকে, পৃথিবী নিয়ে আর কিছু বললাম না, পৃথিবী নিয়ে আমরা সবাই সবকিছু জানি, ঠিক না? পৃথিবীর কি কাহিনী, বায়ুমণ্ডল আছে, এই সেই 700। পৃথিবীর পরে কি আছে? বুধ শুক্র পৃথিবীর পরে আছে হচ্ছে তোমার, বড় হয়েছে, হ্যাঁ বড় হয়েছে মোটামুটি। বুধ শুক্র পৃথিবীর পরে আছে হচ্ছে মঙ্গল। দেখো এই যে মঙ্গল গ্রহ আমরা সবাই জানি, মোটামুটি যারা খোঁজ খবর রাখো টুকটাক দিন দুনিয়ার, তারা সবাই জানি যে এই মঙ্গল গ্রহের আর এক নাম হইতেছে মার্স। কি নাম? MARS, মার্স। এই মঙ্গল গ্রহের আর এক নাম হইতেছে মার্স। মঙ্গল গ্রহের যে পৃষ্ঠ, মঙ্গল গ্রহের পৃষ্ঠের রং হইতেছে লাল। মঙ্গল গ্রহের পৃষ্ঠের রং কেমন? মঙ্গল গ্রহের পৃষ্ঠের রং হইতেছে লাল। এই জন্যই মঙ্গল গ্রহকে লাল গ্রহ কি বলা হয়ে থাকে? মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়ে থাকে। তোমরা তো অনেকেই দেখছো যে নাসা বারবার চেষ্টা করতেছে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা, পাওয়া যাইতে পারে, এরকম একটা আলোচনা চলতেছে। কারণ কি? কারণ হইতেছে, আমি প্রথমেই বলছিলাম যে বায়ুমণ্ডল থাকতে হবে সেই জায়গাটাতে, আর এই মঙ্গল গ্রহে পাতলা বায়ুমণ্ডল আছে। কি আছে? পাতলা বায়ুমণ্ডল আছে। এবং আমি আরেকটা লাইন বলছিলাম যে যেখানে বায়ুমণ্ডল আছে বা থাকতে পারে সেই জায়গাতেই তুমি কি পাইতে পারো? পানি পাইতে পারো। তাহলে বায়ুমণ্ডল যদি পাতলা বায়ুমণ্ডল থাকে তাহলে সেখানে কি আছে? সেখানে পানি পাওয়ার সম্ভাবনা আছে। সেখানে কি আছে বলতো? পানি পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, কি কি গেল? বুধ শুক্র পৃথিবী মঙ্গল। ওকে ঠিক আছে। এরপরেরটা কি? এরপরেরটা হইতেছে তোমার এরপরে যে গ্রহ, সেই গ্রহের নাম হইতেছে বৃহস্পতি। বৃহস্পতি এইটা হচ্ছে সূর্যের সবচাইতে বড় গ্রহ। বৃহস্পতি কেমন? বৃহস্পতি হচ্ছে সবচাইতে বড় গ্রহ। বৃহস্পতি কেমন? সবচাইতে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। সবচাইতে বড় গ্রহের নাম হচ্ছে সবচাইতে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহে বায়ুমণ্ডল কি আছে? না। এই বৃহস্পতি গ্রহে কি আছে? শুধু গ্যাস আছে। কি আছে? গ্যাস আছে। ওকে, বৃহস্পতির পরে কি আছে? বৃহস্পতির পরে আছে হচ্ছে তোমার আরো 3টা গ্রহ। এই 3টা গ্রহে ওরকম ইনফরমেশন নাই। আচ্ছা আমি দেখাই, আর বোর্ডে জায়গা হবে না। বৃহস্পতির পর আছে শনি, বেশি ইয়ে করে ফেলছি। ওকে, কাছাকাছি দেই।
আচ্ছা হইলো, হ্যাঁ। শনি শনি উপরের দিকে খেয়াল করি আমরা, বৃহস্পতির পরে আছে হচ্ছে শনি, এবং শনির পরে আছে হচ্ছে তোমার ইউরেনাস, অ্যান্ড ইউরেনাসের পরে আরেকটা আছে যার নাম হচ্ছে নেপচুন। কয়টা? নেপচুন। তাহলে দেখো তো কয়টা পেলাম, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন। তাহলে বৃহস্পতির পরে কি আছে? বৃহস্পতির পরে আছে হচ্ছে শনি, শনির পরে আছে হচ্ছে ইউরেনাস, এন্ড ইউরেনাসের পরে আছে হচ্ছে নেপচুন। আমরা মনে রাখবো কেমনে? আমরা মনে রাখবো হচ্ছে এই ইউরেনাস আর নেপচুন এই দুইজন ভাই ভাই। এই দুজন কেমন? এই দুইজন হচ্ছে ভাই ভাই, ঠিক আছে? ওকে, এরা দুইজনে কি গ্যাস ও বরফ দিয়ে গঠিত। কি কি দিয়ে গঠিত? গ্যাস ও বরফ দিয়ে গঠিত হচ্ছে ইউরেনাস। আর শনির ক্ষেত্রে কি আছে? শনিটাও গ্যাসীয় গ্রহ। এর সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এর বাইরে রিং বা আংটা থাকে। কি থাকে? এর বাইরে রিং বা আংটা থাকে। ফাইন, এবার একটু আমার কথা শোনো। দেখো, আমি তোমাদেরকে 8টা গ্রহের নাম বলছি, বুধ শুক্র পৃথিবী মঙ্গল। তুমি এই 4টাকে একটা ভাগে কল্পনা করো, যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল, এবং এরপরে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন, এই 4টাকে তুমি আলাদাভাবে চিন্তা করো। এবার আমি মুখস্থ করতে আসছি ইম্পর্টেন্ট মানে ম্যাটারগুলা। আমি এই শেষের 4টা আগে খেলা শেষ করি। এই 4টা ক্ষেত্রে আমি কি কি মনে রাখবো? যেটা মনে রাখবো, এই 4টা সবগুলাই গ্যাসীয়। কেমন? গ্যাসীয়। সবগুলাই কেমন? গ্যাসীয়। অর্থাৎ বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন সবগুলাই গ্যাসীয়। শুধুমাত্র এর মধ্যে ইউরেনাস আর নেপচুনের ক্ষেত্রে গ্যাসের সাথে বরফও আছে। তাহলে গ্যাস এবং বরফ দিয়ে গঠিত। ওকে ফাইন। আচ্ছা, তারপরে হচ্ছে শনির ক্ষেত্রে আমাকে একটা লাইন মনে রাখতে হবে, সেটা হচ্ছে শনি গ্রহের ক্ষেত্রে চারপাশে রিং বা আংটা থাকে। শনি গ্রহের ক্ষেত্রে চারপাশে রিং বা আংটা থাকে। আর বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এইটা হচ্ছে সবচাইতে বড় গ্রহ। তাহলে আমি যদি জাস্ট 4টা ইনফরমেশন মনে রাখি, বৃহস্পতি সবচাইতে বড় গ্রহ, শনির চারপাশে আংটা থাকবে, আর বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন 4জনই গ্যাসীয়, আর ইউরেনাস আর নেপচুন এদের সাথে গ্যাসের পাশাপাশি বরফও থাকে। আমার 4টা মুখস্থ হয়ে গেল। এরপরে আসে হচ্ছে উপরের 4টা, মানে কাছের 4টা, বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল। যে জায়গাতে বুধের ক্ষেত্রে আমি শুধু মনে রাখবো কি, সূর্যের পরেই বুধ আমরা লিখছিলাম, এই যে সূর্যের কাছে বুধ। তাহলে বুধ হচ্ছে সবচাইতে কাছের গ্রহ। সবচাইতে কাছের গ্রহের নাম কি? বুধ। এবং দেখো, প্রথমে বুধে বলছি বায়ুমণ্ডল নেই, তারপরে শুক্রে নেই, তারপরে পৃথিবীতে বায়ুমণ্ডল আছে, তারপরে মঙ্গলে যে পাতলা বায়ুমণ্ডল, এবং তারপরে আর বায়ুমণ্ডলে কিছুই নেই, গ্যাস হয়ে গেছে। এই যে সিকোয়েন্স, তুমি এইটাও একটু মনে রাখতে পারো, ঠিক আছে? তাইলেই তোমার জন্য সুবিধা হবে যে কোন জায়গাতে বায়ুমণ্ডল আছে, কোন জায়গাতে গ্যাস আছে, তুমি ব্যাপারগুলো ক্লিয়ারলি চিন্তা করতে পারবা। বুধে কোনো কি ছিল? এই দেখো, বুধে কোনো বায়ুমণ্ডল নেই, শুক্রতেও বায়ুমণ্ডল নেই, পৃথিবীতে বায়ুমণ্ডল আছে, মঙ্গলে বায়ুমণ্ডল পাতলা হয়ে গেছে, এন্ড তারপরে যত দূরে গেছো তুমি তত আর বায়ুমণ্ডল নাই হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছো? খেয়াল করো, এখানে বায়ুমণ্ডল নাই, এখানেও নাই, এখানে আছে, এখানে পাতলা আছে, তারপরে নাই, গ্যাসীয় হয়ে গেছে। তার মানে কি, যত দূরে যাইতেছো তত আর বায়ুমণ্ডল নাই হয়ে যাইতেছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে বুধের ক্ষেত্রে মনে রাখতে হবে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, বায়ুমণ্ডল নাই। শুক্রের ক্ষেত্রে আমি কি মনে রাখবো? শুক্র গ্রহটা পশ্চিম আকাশে সন্ধ্যাবেলায় সন্ধ্যাতারা নামে পরিচিত, আর ভোরবেলায় পূর্ব আকাশে শুক্তারা নামে পরিচিত। ওকে ফাইন। পৃথিবী তো পৃথিবী। আর মঙ্গলের ক্ষেত্রে মনে রাখবো হচ্ছে এর পৃষ্ঠের রং লাল, তাই একে লাল গ্রহ বলা হয়ে থাকে, এন্ড এর পাতলা বায়ুমণ্ডল আছে। পাতলা বায়ুমণ্ডল আছে মানে পানি থাকার সম্ভাবনাও আছে। আচ্ছা, একটু আমি কমেন্টস নিব। কেউ কি বলে এটাকে, ভয়েস এই করার দরকার নাই, একটু কমেন্টস করো যে অ্যাকচুয়ালি কি তোমাদের এভাবে পড়লে লাভ হচ্ছে, কাজ হবে এভাবে, নাকি আমি কোশ্চেন সলভে চলে যাব? স্যার এমসিকিউ নেন। আচ্ছা, তোমরা একটু কমেন্টস করো, আমি একটু দেখি আগে। আচ্ছা, ম্যাক্সিমাম বলছে এভাবে, ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরো, মানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি অ্যাজ এ টিচার, আমিও তো একজন টিচার, ঠিক আছে? আমি দেখো
1 2 3 4 5 6 এতগুলা পেজ আমি লিখছি, ঠিক আছে? এটা তো ধরো আমারও কষ্ট হয়েছে, তো লিখছি এই জন্যই যাতে তোমাদের ভালোর জন্যই, ঠিক আছে? এখন অনেকে পড়া হয়ে গেছে, তোমার বিরক্ত লাগতে পারে যে আমি যেটা জানি, দেখো তুমি জানো সবই, তারপরেও ভুল করবা পরীক্ষায়। তো শুনো 2.5 ঘন্টা, ঠিক আছে? আশা করি উপকারী হবে, লস হবে না। ওকে ফাইন। আচ্ছা, কে জানি বলছে ইরা মনে হয় যে স্যার আপনি কি পড়াশোনা করছেন ময়মনসিংহ? আমার বাসা ময়মনসিংহ। ইরা, তোমার বাসা ময়মনসিংহ কোথায়? আমি ময়মনসিংহ পড়াশোনা করছি, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আমি হচ্ছে ইরা, তুমি যদি ভার্সিটিতে যায় থাকো কখনো, তাহলে দেখবা শেষ মোড়ের দিকে ইশাখা হল, যেই হল আছে ছেলেদের, স্বাভাবিক তো ছেলেদের হলেই থাকবো, ঠিক না? ইশাখা হল, ইশাখা হলের পূর্ব বিল্ডিং, ইস্ট বিল্ডিং বলা হয়, সেই বিল্ডিং এ থাকতাম আমি, ঠিক আছে? ওকে, আপাতত ভার্সিটি লাইফ কমপ্লিট। আসো, এরপর হচ্ছে চাঁদের ক্ষেত্রে কিছু ইনফরমেশন আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে চাঁদ। চাঁদ 27 দিন, দেখো এই জিনিসগুলো তোমার বইয়ে আছে, তারপরে আমি কিছু নিজেও করছি, সবকিছু মিলাই তোমাকে জানতে হবে যেন তুমি বিষয়গুলো বুঝো। চাঁদ 27 দিন 8 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। চাঁদ কত দিন পর পর পৃথিবীকে প্রদক্ষিণ করে? 27 দিন 8 ঘন্টায়। ওকে ফাইন। এরপরে প্রতি 2 সপ্তাহ পর পর চাঁদকে থালার মতো দেখা যায়। তাহলে কতদিন পর পর চাঁদকে থালার মতো দেখা যায়? 2 সপ্তাহ পর পর, 2 সপ্তাহ পর পর চাঁদকে থালার মতো দেখা যায়। অনেকে বলতেছো না যে 2-1 জন বলছো, আর কি ম্যাক্সিমাম বলছে এভাবে করেন যে স্যার এমসিকিউ করেন, তাদের বলি চ্যাপ্টারটা আমি শেষ করি, তারপর এমসিকিউতে যাই, দেখবা 5 মিনিটে শেষ হয়ে গেছে। 2 সপ্তাহ পর পর চাঁদকে থালার মতো দেখা যায়। এরপরে 2টা জিনিস আমরা সবাই জানি, একটা হইতেছে অমাবস্যা এন্ড আরেকটা হইতেছে পূর্ণিমা। এই অমাবস্যা এবং পূর্ণিমার কাহিনী কি? মূলত চাঁদ যেদিন উঠে আমরা যেদিন দেখতে পাই, তারপর দিন থেকে চাঁদ বড় হইতে থাকে। কি হইতে থাকে? বড় হইতে থাকে। এবং এভাবে বড় হইতে হইতে তুমি ঠিক মানে 2 সপ্তাহ পর এই যখন থালার মতো দেখা যায়, তখন এই ঘটনাটাকে বলা হয় পূর্ণিমা। কি বলা হয়? তখন সেটাকে আমরা বলি পূর্ণিমা। এই পূর্ণিমার পর চাঁদ আবার কি হইতে থাকে? পূর্ণিমার পর চাঁদ আবার ছোট হতে থাকে। পূর্ণিমার পরে চাঁদ আবার ছোট হতে থাকে। এভাবে ছোট হইতে হইতে ঠিক আবার 2 সপ্তাহ পর, ঠিক আবার 2 সপ্তাহ পর আর দেখা যায় না, চাঁদকে আর দেখাই যায় না। যখন দেখা যায় না, তখন তাকে আমরা কি বলি? অমাবস্যা বলি। কি বলি? অমাবস্যা বলি। ঠিক এইভাবে তুমি প্রতি 29 দিন 12 ঘন্টা পর পর, 29 দিন 12 ঘন্টা পর পর, প্রতি 29 দিন 12 ঘন্টা পর পর পূর্ণিমা ও অমাবস্যা দেখতে পাবা। ঠিক আছে? একটু চিন্তা করো, একদম ইজি ব্যাপার যে এই লাইনটাই মনে রাখবো। চাঁদ 27 দিন 8 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। 2 সপ্তাহ পর পর চাঁদকে থালার মতো দেখা যায়। চাঁদকে যখন থালার মতো দেখা যায়, তখন সেই সময়টাকে বলা হয় পূর্ণিমা। ঠিক আছে? তাহলে পূর্ণিমাতে সময় চাঁদকে কেমন দেখা যায়? থালার মতো দেখা যায়। কতদিন পর পর দেখা যায়? 2 সপ্তাহ পর চাঁদ থালার মতো হয়। ঠিক পূর্ণিমার পর চাঁদ আবার ছোট হইতে থাকে, এবং তার ঠিক 2 সপ্তাহ পর এক সময় এই যে ছোট হইতে 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 এক সময় দেখাই যায় না, সেই সময়টাকে বলা হয় অমাবস্যা। আর আমরা আজকে একটা পূর্ণিমা দেখলাম, আজ থেকে ঠিক 29 দিন, সপ্তাহ না, 29 দিন 12 ঘন্টা পর আবার আর একটা পূর্ণিমা দেখবো। অর্থাৎ পরপর 2টা পূর্ণিমার মধ্যবর্তী যে গ্যাপ, সেটা হচ্ছে 29 দিন 12 ঘন্টা, এবং পরপর 2টা অমাবস্যার যে গ্যাপ, সেটা হচ্ছে 29 দিন 12 ঘন্টা। ওকে, ঠিক আছে। এরপর আছে হচ্ছে তোমার গ্রহাণু। গ্রহাণুটা কি? গ্রহাণু, দেখো একটা জিনিস খেয়াল করো। তুমি জানো যে পদার্থের ক্ষেত্রে আমরা জানি পদার্থগুলো অনেকগুলো অণুর সমন্বয়ে গঠিত, ঠিক না? তাহলে অণু কেমন? পদার্থের চাইতে ছোট। তাহলে এখানে বলতেছি গ্রহাণু। ঠিক আছে ব্যাপার? ইয়েস। লাস্ট লাইনটা আরেকবার দেখুন। অমাবস্যার পূর্ণিমা কয়দিন পর পর? এটা ভালো করে পড়াশোনা করলে বাপ মায়ের সাথে মার খাবা না, তখন মনে করো পূর্ণিমা জীবনে। আর যদি মনে করো যে ভালো করে পড়াশোনা না করো, তাহলে জীবন মনে করো যে পুরোপুরি অমাবস্যা হয়ে যাবে। তখন 29 দিন 22 দিন লাগবে না,
তখন প্রতিদিনই অমাবস্যা হয়ে যাবে, ঠিক আছে? 29 দিন 12 ঘন্টা পর পর। ওকে, আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গ্রহাণু, ঠিক আছে? গ্রহাণু ব্যাপারটা কি? এটা মূলত গ্রহ অণু, তুমি এভাবে চিন্তা করতে পারো। তার মানে কি, গ্রহের চাইতে ছোট যেটা সেটাকেই বলা হয় গ্রহাণু। আমরা মানে এর আগে ধরো এটা একদম ফ্র্যাঙ্কলি বলি, আমরা যখন পড়াশোনা করছি তখন আমরা এভাবে মনে রাখছিলাম বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। আমরা যখন পড়ছি তখন আমরা জানতাম যে এটা প্লুটো হচ্ছে একটা গ্রহ। কিন্তু কত সালে, 2016 সালে মেবি, এক্সাক্ট আমার খেয়াল নাই, 2016 হয়তো, 2016 সালে আবিষ্কার হয় যে প্লুটো গ্রহ না, ঠিক আছে? ফাইন, তাহলে গ্রহাণু কি হবে? গ্রহের চাইতে ছোট যেগুলো। হ্যাঁ বলো। স্যার এখানে একটা 2006 সাল দেওয়া আছে আমার বইতে। ওকে, তো 2006, আমি তো বললাম যে আমার এক্সাক্ট শিওর না, 2006। তাইলে আমরা যখন, আমি তো এত এত ইয়েও না, তাহলে এবার আমি পড়ছিলাম প্লুটো, ওই সময় বই লেখা ছিল প্লুটো হচ্ছে গ্রহ, ঠিক আছে? হয়তো পরে আপডেট করছে, বাট আবিষ্কার হয়েছে তার মানে 2006 সালে। হ্যাঁ বলো। স্যার আমাদের তো স্যার বলছে 2009 সালে এটাকে বাদ দেওয়া হয়। বইয়ে কি দেওয়া আছে? 2006 না 9 না 16? স্যার বইতে 2006 দেওয়া আছে। স্যার বই 2006। তাইলে 2006। হ্যাঁ বলো। বলো বলো। আচ্ছা, হারায় গেছে। আচ্ছা, ধূমকেতু কি? দেখো, ধূমকেতু হচ্ছে কঠিন পদার্থ। ধূমকেতু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইটা ঝাঁটার মতো লেজের অংশ দেখা যাবে এতে। এইটুকু জানলেই হবে যে ঝাঁটার মতো লেজের অংশ দেখা যায় কাতে? ধূমকেতুতে। এরপরে আসে হ্যালির ধূমকেতু, যেটা দেখা যায় 76 বছর পর পর। কত বছর পর পর? 76 বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়। এর প্রথম একবার দেখা গেছে 1910, তারপর 76, 1986 এবং এরপর দেখা যাবে 2061 সালে, ঠিক আছে? পরীক্ষা এটা আসতে পারে যে দুটো আসতে পারে, সর্বশেষ দেখা যায় কত সালে এবং এরপর দেখা যাবে কত সালে। সর্বশেষ দেখা যাবে 1986 সালে এবং এরপর দেখা যাবে হচ্ছে 2061 সালে হ্যালির ধূমকেতু। ওকে ফাইন। এই ধূমকেতু আর হ্যালির ধূমকেতুর মধ্যে পার্থক্য কি? গাছ আর আম গাছ। কিছু বুঝলা? ধূমকেতুর একটা টাইপ হচ্ছে হ্যালির ধূমকেতু, মানে এইটা দেখা যায় 76 বছর পর পর স্পষ্ট, এই জন্যই এটাকে আলাদাভাবে মানে, এবং বিজ্ঞানী হ্যালি পড়ে গেল, এই লোক আবিষ্কার করছিল, এই জন্যই তার নাম অনুসারে এই নামকরণ করেছে হ্যালির ধূমকেতু, ঠিক আছে? মনে করো এটা গাছ, আর এটা গাছের একটা প্রকারভেদ। ধূমকেতু তার টাইপ হচ্ছে হ্যালির ধূমকেতু। তুমি একটা আবিষ্কার করো, তাহলে তোমার নামেও একটা নামকরণ করে দেওয়া হবে। ওকে, এরপরে আছে হচ্ছে তোমার, আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ, আহ্নিক গতি আর একটা হচ্ছে তোমার বার্ষিক গতি। ফাইন, এখন কথা হচ্ছে আহ্নিক গতি কি জিনিস। দেখো, পৃথিবী আমরা জানি সূর্যের চারদিকে ঘুরে, ভালো কথা। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, এখন সূর্য কিন্তু স্থির। সূর্য স্থির থাকা অবস্থায়, ধরো এইটা যদি সূর্য হয়, স্যার ইয়েস, স্যার 76 বছর পর পর দেখা গেলে স্যার 1986 সালের পর তো স্যার 2062 সালে দেখা যাওয়ার কথা। কিন্তু বই খুইলো, বছর কেন? বই খুইলো 2061 দেওয়া আছে। এর ভিতরে আবার কাহিনী আছে। কাহিনী হচ্ছে এর মধ্যে অনেকগুলা লিপ ইয়ার চলে যাবে, সেই লিপ ইয়ার গুলার কাহিনী কুহিনী পেঁচায়ে তারা ফাইনালি ডিক্লেয়ার করছে দেখা যাবে 2061 সালে, ঠিক আছে? এটা আমিও দেখছি, এটা তুমি দেখছো, তাহলে এটা আমিও দেখছি যে 86 আর 76 যোগ করলে 62 হয়, কিন্তু এর ভিতরে প্রচুর লিপ ইয়ার আছে এবং দিন ছোট হয়, নানান হিসাব পাতি করে 2061 তারা আইডেন্টিফাই করছে দেখা যাবে। তো তারা যেটা স্যার 1910 সালে একবার দেখা গেছিল, তারপর 76 বছর দেখা গেছে, 76 বছর পরে 1986 সালে দেখা গেছিল, এর মাঝখান দিয়ে তো আবার লিপ ইয়ার গেছে। গেছে। ওটা আমিও খুঁজছি, কিন্তু আমার কাছেও হিসাব মেলে নাই
ঠিক আছে। তো বাট বইয়ে ভুল দেওয়া নাই, আমি নেটে সার্চ করছিলাম, সেখানে আমি দেখছি 2061 সালেই দেওয়া আছে, কিন্তু স্পেসিফিক কোনো রিজন দেওয়া নাই, ঠিক আছে, যে মনে করো এই জন্য 1 বছর আগে আসছে, এটাও না। আর ফাইন, যদি আমি আরো ইন ডিটেলস জানতে পারি বিষয়টা নিয়ে তাহলে জানাবো তোমাদের। আচ্ছা আসো, স্যার এটা কত তারিখ হবে? কোনটা 2061? 2061 সালের কত তারিখ হইতে পারে? ও সেটা আমি জানি না ভাই, সালটাই জানো আগে আপাতত। ওকে দেখো, সরি, ওকে সূর্য। এখন আহ্নিক গতি বলতে কি বোঝায়, কেউ বুঝাতে পারবে আমাকে আহ্নিক গতি আর বার্ষিক গতি? এনিওয়ান? আহ্নিক গতি হচ্ছে পৃথিবীর নিজ কক্ষপথে পৃথিবীর ঘূর্ণনকে আহ্নিক গতি বলে, আর বার্ষিক গতি হচ্ছে সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণনকে বার্ষিক গতি বলে। আচ্ছা, আমি যে কোশ্চেন করি সেটা হচ্ছে যে ঋতু পরিবর্তন হয় কোন গতির কারণে? বার্ষিক গতির কারণে। দিন রাত পরিবর্তন হয় কোন গতির কারণে? আহ্নিক গতির কারণে। কারেক্ট, তোমরা ভালো জানো। হ্যাঁ ওকে ফাইন। তাইলে এই যে পৃথিবী এইখান একটা পয়েন্ট ধরো, পৃথিবী এই যে গোল আকারে ঘুরতেছে, ঘুরে আবার এরকম হইলো, এইটাকে বলা হয় তোমার একবার যে ঘুরলো নিজে নিজেই গোল জিনিস, ধরো ফুটবলটা ধরে তুমি ঘুরাইলে এরকম করে, তাহলে এই গতিটা হচ্ছে আহ্নিক গতি। এবার দেখো এই পার্টটা যখন এই জায়গাতে আছে তখন কি সূর্য আলো পাইতেছে না, তখন এটা হচ্ছে রাত, আর এই সরাসরি সামনে আছে, তার মানে এই জায়গাতে হচ্ছে দিন। তার মানে এই আহ্নিক গতির কারণে পৃথিবীতে দিন এবং রাত সংঘটিত হয়। তাহলে বার্ষিক গতি কি হবে? বার্ষিক গতির ক্ষেত্রে যদি সূর্য হয়, যদি পৃথিবী হয়, তাইলে এই পৃথিবী এই সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে যে সময় লাগবে সেটাকে বলা হবে বার্ষিক গতি। এই বার্ষিক গতির কারণে একবার যেহেতু ঘুরে আসে তখন এখানে কি হয়, ঋতু পরিবর্তন, যেটা ঋতু পরিবর্তনের কারণ হচ্ছে এই বার্ষিক গতি। শুধু এই দিন রাত সংঘটিত হয় তা না, আমরা যে জোয়ার ভাটার নাম শুনছি, ঠিক না, সাগরে জোয়ার ভাটা হয়, এই জোয়ার ভাটার কারণ হচ্ছে এই আহ্নিক গতি। তাহলে আহ্নিক গতির কারণে দিন রাত সংঘটিত হয় এবং আহ্নিক গতির কারণে জোয়ার ভাটা হয়। ওকে ফাইন। এরপরে তোমার আছে হচ্ছে এই পৃথিবীর এক বার্ষিক গতি অ্যাকচুয়ালি কত দিন? 365 দিন 6 ঘন্টা, 365 দিন 6 ঘন্টা। ওকে ডান। এবার আমার কিছু কোশ্চেনের অ্যান্সার দাও, সেটা হচ্ছে সবচাইতে বড় দিন বড় কোনটা? স্যার 21 জুন। 21 জুন। আর বড় রাত কোনটা? 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর। সবচাইতে বড় রাত হইতেছে 22 ডিসেম্বর, ঠিক আছে, আর বড় দিন হইতেছে 21 জুন। তার মানে এই বড় রাত 22 ডিসেম্বর, এই দিন হচ্ছে কি লেখাপড়া করার রাত, ঠিক না? কারণ অনেক বড় রাত, তুমি সারা রাত অনেক রাত ধরে পড়াশোনা করবে। হ্যাঁ, ঘুমানোর রাত। স্যার ডিসেম্বরের 22 তারিখ তো পরীক্ষাই শেষ হয়ে যায় বার্ষিক, ওই সময় কি পড়বো? হ্যাঁ স্যার। যখন ধরো আমি মূলত পাবনা জেলা স্কুলে, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনাতে, আমি পাবনা জেলা স্কুলের স্টুডেন্ট ছিলাম। তো 2 থেকে 3 তে অ্যাডমিশন হয় জেলা স্কুলে, তোমরা এটা জানো। তো জেলা স্কুলে যখন চান্স মানে পরীক্ষা দিব তখন শুনতাম এরকম যে জেলা স্কুলে চান্স পাইলে আর পড়াশোনা মানে লাইফ ঝরঝরা ক্লিয়ার। ওকে ফাইন, জেলা স্কুলে চান্স পাইলাম, ভালো পড়লাম। দেন 9, 10 এসএসসির আগে শুনলাম যে কি হয়েছে, আচ্ছা এসএসসি পরীক্ষায় যদি তুমি ভালো রেজাল্ট করো তাইলে পরে কোনো টেনশন নাই, মানে তুমি বাংলাদেশ সেলিব্রিটি, বিষয়টা এরকম। খুব খুব ভালো কথা। আল্লাহর রহমতে এসএসসিতে গোল্ডেন পাইলাম প্লাস বোর্ড স্কলারশিপ যেটা দেয় বোর্ড থেকে, সেটাও পাইছি। ওকে ফাইন। এরপর শুনলাম কলেজ উঠলে আর পড়াশোনা নাই, ইন্টারমিডিয়েটে উঠলাম। এখন দেখি এসএসসিতে তো কি পড়ছি, এইচএসসিতে তার 4 ডবল পড়াশোনা। এসএসসিতে মনে করো তোমার এক বই পড়া লাগে 2 বছর ধরে, আর এইচএসসিতে তোমার 1 বছরে 1 বই, তাও এসএসসি 4 ডবল, এই মোটামোটা আরো মাথা নষ্ট হয়ে গেল। ওকে ফাইন, আবার পড়াশোনা শুরু করলাম, পড়লাম, ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করলাম, আবার গোল্ডেন পাইলাম, আবার বোর্ড স্কলারশিপ পাইলাম, সব ঠিক আছে। দেন তোমার আসলে হচ্ছে এখন শুনি না পড়া শেষ হয় নাই, এখন আমাকে কি করতে হবে,
অ্যাডমিশন দিতে হবে, কোনো একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাইতে হবে। পাবলিকে চান্স না পাইলে আমার বাপের মনে করো যে 20-30-40 লাখ টাকা যাবে গা। কারণ প্রাইভেটে পড়তে গেলে অন এভারেজ, প্রাইভেট ভার্সিটি কই ঢাকাতে তুমি যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তুমি পড়াশোনা করতে গেলে তোমার বাপের কিছু না হলেও ধরো যে 25-30 লাখ টাকা থাকবে না, একদম সোজা হিসাব, ঠিক আছে। আর যদি ঠিক ওই জায়গাটাই, যদিও তোমরা এখনো অনেক ছোট, ঠিক আছে, কিন্তু একটু সামারি দেই, 2 মিনিট লাগবে। ধরো তুমি পাবলিকে পড়তেছ, মানে ইন্টারমিডিয়েটের পরে পাবলিকে চান্স পাইলা, পাবলিক বলতে সরকারি ভার্সিটি বোঝাই, হ্যাঁ। তাইলে সেইখানে হল ভাড়া কয় টাকা জানো? মানে আমরা যে হলে থাকি, হলে যে ভাড়া থাকি, মানে হলে তো সিট দেয় জানোই, ওটার ভাড়া হচ্ছে 6 টাকা মাসে, 6 টাকা। সেমিস্টার ফি কত জানো? 1400 টাকা, যেটা দিতে হয় 6 মাস পর পর। তার মানে একটা পাবলিক ভার্সিটির স্টুডেন্ট সে যদি মাসে মনে করো 4000 থেকে 5000 টাকা নেয় বাসা থেকে, শেষ, তার আর কোনো টাকার প্রয়োজন পড়ে না। বাট এইখানে সেমিস্টার ফি মিনিমাম 1.5 লাখ টাকা, এন্ড এই হল ভাড়ার তো থাকা খাওয়ার তো কোনো হিসাবই নাই। তুমি পাবলিকে পড়লে তোমার, মানে প্রাইভেটে পড়লে তোমার বাপের মিনিমাম 30 লাখ টাকা, না হলে 20-25 লাখ টাকা, মানে একদম তোমার পড়ানোর পিছনে খরচ হয়ে যাবে। আবার পাবলিকে পড়লে তুমি সব জায়গাতে ডিমান্ড পাবা, চাকরি বাকরির কথা বলো, মানে যে কোনো জায়গায় যায় সব কিছুতেই। প্রাইভেটে অনেক ভালো, বাট এই যে টাকাগুলো খরচ হইতেছে, এখন কয়জনের এই ক্যাপাসিটি আছে এত টাকা খরচ করে পড়াশোনা করানো? যাই হোক, এটা বললাম একটা কারণে যে এখন থেকে সময়, যদি ভালো করে পড়াশোনা করো তাহলে সেভাবে পড়াশোনা করো, আর না হইলে এমনি হুদায় পড়াশোনা করার দরকার নেই, ঠিক আছে। আর এই ভালো করার নিয়ম হইতেছে তোমাকে বেসিক থেকে ক্লিয়ার জানতে হবে। ওই যে মানে ডিরেক্ট মুখস্থ করে চলে গেলাম, এই কাজ করে লাভ নেই। তো যে কথায় ছিলাম, ভার্সিটিতে ভালো কথা পড়াশোনা করলাম, ময়মনসিংহে চান্স পাইলাম, পড়াশোনা করলাম, ভার্সিটিতে শুনলাম পড়াশোনা নাই, খালি চিল আর চিল, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, এই সেই। ভার্সিটি উঠে তুমি বুঝবা পড়ার কোনো শেষ নেই। আর তুমি বার্ষিক পরীক্ষা দিয়ে বলতেছো যে স্যার পড়া নাই, এইটার পড়া পড়ো, তুমি আগায় রাখো, গল্পের বই পড়ো, সমস্যা কি? ওকে, যাই হোক, বুঝছি। 21শে জুন হচ্ছে বড়দিন, আর দিন আর রাত দুইটাই সমান হয় কয় তারিখে? স্যার 23 সেপ্টেম্বর আর 21শে মার্চ। 23 সেপ্টেম্বর আর আরেকটা হইতেছে 21শে মার্চ। 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর সমান হয়। ওকে, ঠিক আছে, ডান। এইটা ছিল হচ্ছে আমাদের মানে এই চ্যাপ্টারের আলোচনা। চলো এবার তোমাদের সেই কাঙ্ক্ষিত এমসিকিউতে চলে যাই। ওকে, ফাইন, বসলাম। কথা হচ্ছে যে আমি একজন একজন করে নাম বলবো, মানে একজনকে নাম বলবো, সে আনমিউট হবা, ঠিক আছে? আনমিউট হবা। প্রথমে নুসরাত, আনমিউট হও। জি স্যার। ওকে, বলো সৌরজগতের গ্রহ কয়টি? 8টি। ফাইন। তারপরে সূর্যের সবচেয়ে বড় গ্রহ কোনটা? বৃহস্পতি। ওকে, মিউট হয়ে যাও। মাহিন ইসলাম, মাহিন ইসলাম, স্যার বলো পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? চাঁদ। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়ে কি গঠিত? সৌরজগৎ। ওকে, আনমিউট হয়ে যাও। তারপরে হচ্ছে এরা এরা যে কে আমি কইতে পারি, নাম নাই যার, তার কথা নাই। মুবাশশিরা রহমান জিনিয়া, স্যার বলো হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায় কত সালে? স্যার সর্বশেষ কোশ্চেন পড়ো 5 নাম্বার। আর মুখস্থ করতে একটু দেখ। স্যার 1910। স্যার এখানে তো নাই, এখানে তো 10 থাকার কথা। এ আমার কোশ্চেনটা বুঝো আগে। হ্যালির ধূমকেতু সর্বশেষ আছে দেখা যায় কত সালে? এবার অপশনের দিকে তাকাও, সর্বশেষ লাস্ট কোন সালে দেখা গেছে? স্যার খ নাম্বারটা হবে 1986। ওকে, ঠিক আছে, দেন বলো 6 নাম্বার। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কয়টি গ্রহ? 4টি। ঠিক আছে জিনিয়া, ওকে, ডান। মিথিলা ইসলাম, মিথিলা, ইয়েস ম্যাম, বলেন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? বলো।
কোনটা? মিথিলা বলো বলো, বই খুঁজে যাবে না, বলো। আচ্ছা তাহলে মিথিলা আউট। ওকে নেক্সট হইতেছে, আচ্ছা আচার্য, আচার্য মেবি আচার্য শুনতে পাচ্ছ? আচার্য বলো। আদাব স্যার, কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমি ভালো আছি আচ্ছা বলো, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? স্যার। ক হবে? আচ্ছা তারপরে নিচের কোনটি অসম্পূর্ণ গ্রহ? প্লুটো। আচ্ছা গুড, থ্যাংক ইউ। প্লুটো হচ্ছে অসম্পূর্ণ গ্রহ, ঠিক না? ওই যে আমরা বললাম যে আগে মনে করা হয়তো পরে আর মনে করা হয় না। ওকে ফাইন। এবার আয়শা, আয়শা স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। আয়শা ঠিক আছে, বলো আপাত দৃষ্টিতে পৃথিবীকে একটি থালার মতো মনে হয়, আমরা এই থালার কোথায় অবস্থান করছি? 9 নাম্বার। স্যার আমার সিলেবাসে নাই। তাহলে মিউট চুপ হয়ে যাও তুমি, তাহলে আবার আসছো। স্যার হ্যাঁ বলো। আচ্ছা দেবজিৎ দাস গৌরব ভাইয়া। স্যার নমস্কার, স্যার ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি, বলো 9 নাম্বার কি হবে? স্যার 9 নম্বরে খ হবে। খ মানে মাঝখানে? আচ্ছা হয় নাই, কেউ আসো যে এটা কারেকশন করে দিতে পারবা? স্যার উপরে হবে, উপরে। ওকে 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 ঠিক আছে, ধন্যবাদ। উপরে হবে। ওকে আমি যাকে বলতেছিলাম গৌরব, তুমি বলো না কে জানি ভাইয়া তোমার নামটা? হ্যাঁ গৌরব, গৌরব বলো 10 নাম্বারটা বলো। পৃথিবীর নিজ অক্ষের উপর ঘুরে আসতে কত সময় লাগে? 365 দিন 6 ঘন্টা। পৃথিবীর নিজ অক্ষের উপর ঘুরে আসতে কত সময় লাগে? ও পৃথিবীটা নিজ অক্ষের উপর ঘুরে আসতে কত সময় লাগে? 24 ঘন্টা। 24 ঘন্টা। ভাইয়া তুমি অনেক কনফিউশন আমার কাছে মনে হয়, তুমি আর একটু পড়াশোনা করবা, ঠিক আছে? আর একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ ঠিক আছে ওকে। তারপরে ইরা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার বাসা ময়মনসিংহ কোথায়? স্যার গোহাইকান্দি। সেরা আবার কই? স্যার শেষ মোড় চিনেন? শান্তিপাড়া। শেষ মোড়ে তো, শেষ মোড় চিনবো না কেন, অবশ্যই। এরপরে স্যার ও সোজা। তাহলে তো ভার্সিটির আশেপাশেই থাকো তুমি। না ও স্যার, শান্তিপাড়ার দিকে, শান্তিপাড়ার দিকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। ইয়া বলো উত্তর গোলার্ধে সবচাইতে বড় রাত হয় কত তারিখে? স্যার 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর। আচ্ছা এইখানে একটা বিষয় আমি তোমাকে বলি, তোমাদেরকে বলি, দেখো উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ একটা বিষয় আছে, ঠিক আছে? মনে রাখবা আমরা 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 অবস্থান করতেছি হইতেছে উত্তর গোলার্ধে। আমরা অবস্থান করতেছি কই? উত্তর গোলার্ধে আমাদের অবস্থান। আর আমেরিকা, অস্ট্রেলিয়া এদের অবস্থান কই? দক্ষিণ গোলার্ধে। আমরা যে দিনগুলোর কথা পড়ছি, সবচাইতে বড় দিন, সবচাইতে বড় রাত, এই যে দিনগুলা পড়ছি না, এইগুলা উত্তর গোলার্ধে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবার চিন্তা করো, আমরা সবচেয়ে বড় দিন পাইছি হচ্ছে 21শে জুন। তাইলে যদি তোমাকে বলে যে অস্ট্রেলিয়াতে সবচেয়ে বড় রাত কোনটা, তাহলে কি বলতে হবে? 21শে জুন। কারণ আমাদের জন্য যেটা সবচেয়ে বড় দিন, সেটা এখানে সবচেয়ে বড় রাত, ঠিক না? উল্টা হবে, জাস্ট জাস্ট কি হবে? উল্টা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এরা বলো আমাদের দেশে কোন সময় থেকে বসন্তকাল বিরাজ করে? 21শে মার্চের পরে। ওকে 21শে মার্চের পর থেকে, ঠিক আছে ওকে। এরা ধন্যবাদ তোমাকে। ইপসা
ইপসা। ইয়েস স্যার। ইয়েস ম্যাম। হ্যাঁ বলেন, কোন গ্রহকে ঘিরে কতগুলো রিং বা আংটা রয়েছে? স্যার শনি। চন্দ্রে মাস কত দিনে হয়? 29। 29 বা 30। ওকে ফাইন। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? প্রায় 15 কিলোমিটার। কখন ধূমকেতুর কিছু অংশ গ্যাসে পরিণত হয়? সূর্যের তাপ পেলে। পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে কি বলে? অভিকর্ষ। তারপর হচ্ছে কোন গতির জন্য পৃথিবীতে দিন রাত সংঘটিত হয়? আহ্নিক গতি। পৃথিবী একবার সূর্যের চারপাশে ঘুরে আসতে কত সময় লাগে? 365 দিন 6 ঘন্টা। আমাদের দেশে লম্বা দিন ও ছোট রাত কখন দেখা যায়? 21শে জুন। 21শে জুনের পরে। 21শে জুন অস্ট্রেলিয়ায় কোন ঋতু? 21শে জুন অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকাল। একটু চিন্তা করো, একটু আগে আমি ব্যাখ্যা করছিলাম একটা বিষয়। তাই শীতকাল হবে। শীতকাল হবে, ঠিক না? ইয়েস স্যার। ওকে রান। তারপরে বলো, কোন গ্রহটি বরফ ও গ্যাস দ্বারা গঠিত? শনি। না না, ইউরেনাস। কারেক্ট, ইউরেনাস। ওকে ওকে। স্যার আমাদের মাঝে দুইটা জিজ্ঞাসা করলে। ইয়েস স্যার। ইয়েস স্যার। কি কি? স্যার আমাদের মাঝে দুইটা। না না না, শোনো শোনো, ওইভাবে দুইটা দুটো করে গেলে আর শেষ হবে না পড়ানো, আরো তো পড়ানো লাগবে না, ওই জন্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, এখন সবাইকে ধরতে গেলে তো আসলে হবে না, ওই জন্য। আচ্ছা ঠিক আছে। জান্নাতুল মাওয়া। আরো ধরবো, আরো আছে তো, এরপর আরো অধ্যায় আছে না। জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া নাই। জুনায়েদ তামিম। কি ব্যাপার? জুনায়েদ তামিম। ওকে, তারপরে হচ্ছে খাদিজা তাসনিম মাহি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহি বলো, স্যার কোশ্চেনটা। সূর্যকে গ্যালিলিও কেপলার। সূর্য কেন্দ্রিক মডেলের পক্ষে প্রমাণ দেন কে? গ্যালিলিও ও কেপলার। গ্যালিলিও কেপলার। ওকে, পৃথিবী তার নিজ অক্ষের উপর আবর্তন করছে, এই তত্ত্ব কে দেন? কোপার্নিকাস। ওকে ডান, ঠিক আছে। তারপর হচ্ছে মেধা। মেধা বলো। জি স্যার। মেধা বলো, কোন গ্রহে কোনো বায়ুমণ্ডল নেই? কোন গ্রহে কোনো বায়ুমণ্ডল নেই? স্যার এটা হবে হচ্ছে আপনার কি জানো, বায়ুমণ্ডল নাই। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, যে কোনো একটা হবে। বুধ গ্রহ। বুধ গ্রহে কোনো বায়ুমণ্ডল নাই। ও স্যার বুঝ। হ্যাঁ। কৃত্রিম উপগ্রহের সংখ্যা কত? এটা মূলত মুখস্থ একটা মান। এটা হচ্ছে, জানো কি তুমি? না স্যার এটা জানতাম হচ্ছে না। 2500, ঠিক আছে? 2500-র বেশি। আচ্ছা স্যার। ঠিক আছে মেধা। মেহেক বলো। মেহেক হ্যাঁ বলো। স্যার বৃহস্পতি থেকে বায়ুমণ্ডল আছে? কিসে? বৃহস্পতি গ্রহে। বৃহস্পতি গ্রহে বায়ুমণ্ডল আছে কিনা? আচ্ছা, সবার প্রথমে কি আছে বলো তো? বুধ। বুধ, তারপরে শুক্র। তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল। মঙ্গল গ্রহে যাই তুমি দেখছো যে বায়ুমণ্ডল, পাতলা বায়ুমণ্ডল আছে, তার মানে তারপরের দিক থেকে বায়ুমণ্ডল আর নাই হয়ে গেছে, তখন এগুলা গ্যাস হয়ে গেছে, ঠিক আছে? উত্তর বৃহস্পতিও হয় না 25 নম্বরটা। কিন্তু তোমার বইয়ে স্পেসিফিকলি বুধেরটা উল্লেখ করা আছে যে বুধ গ্রহে কোনো বায়ুমণ্ডল নাই, ঠিক আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো বলো। স্যার আমাদের বইয়ে হ্যাঁ হ্যাঁ, কৃত্রিম উপগ্রহে দেওয়া আছে হচ্ছে 6700। 6700 থাকবে এখানে 25, তাহলে তো 2500-এর বেশি আছে। স্যার তাহলে ওখানে মানে এটা কেমন দেখায়? এটা মনে করো হয়ে গেছে এরকম আর কি, একটা অপশন। ওকে Yes, sir. ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে সব মানে 200 এর বেশিও তো হবে।
আচ্ছা না, এটা ভুল হয়েছে, আমার কি জানি বলে না, ওই যে ভুল হচ্ছে ক্ষমা করে দেন, ঠিক আছে? আচ্ছা, না না না, আরে আমি এমনি বললাম, ঠিক আছে, সমস্যা নাই এটা। ওকে, তারপর হচ্ছে রিয়ানা। রিয়ানা বলো। স্যার আচ্ছা, এবার আমি একটা কোশ্চেন করি রিয়ানা তোমাকে, শনি গ্রহটি কি দিয়ে তৈরি? তাপ, আলো, গ্যাস, পানি। স্যার তৈরি কি দিয়ে তৈরি? ঠিক আছে। আচ্ছা, মঙ্গল গ্রহকে কি গ্রহ বলা হয়? স্যার আরেকবার বলবেন? মঙ্গল গ্রহকে কি গ্রহ বলা হয়? লাল গ্রহ। লাল গ্রহ। ওকে, ঠিক আছে। তো এবার তোমরা সবাই মিউট হয়ে যাও, আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই, ঠিক আছে? স্যার হ্যাঁ, ইয়েস। স্যার চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হলেও পৃথিবীর চারপাশে ঘুরছে ৬৭০০ এর বেশি মানুষ প্রেরিত উপগ্রহ। স্যার এই কথার মানে কি? ওকে, কি বুঝাইছে? বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম শুনছো? এখন যদিও এসব কথা বলা আসলে মানে জি স্যার। এইসব লাইভে এসব কথা বলে আবার কেউ রেকর্ড মেকর্ড করে ইয়ে করে না, আবার বিপদে পড়বো না কিন্তু। যাই হোক, এখন কথা হচ্ছে এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কে পাঠাইলো? আপা? আচ্ছা, যাই হোক, তো এখন কথা হচ্ছে সে যে পাঠাইলো ওটা গেল কই? ওটা গেল কই? স্যাটেলাইটটা গেল কই? এটা পৃথিবী, এটা পৃথিবী, পৃথিবীর পাশে। এই যে মনে করো যে স্যার সবাইকে আনমিউট করতে, সরি মিউট করতে বলেন, সমস্যা হয়। এই যে, হ্যাঁ, আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো, চ্যাপ্টার শুরু করি তারপরে আবার দেবো। যে পৃথিবীর চারপাশে এই যে ব্যাপারগুলো আছে, বায়ুমণ্ডল বা বিষয়গুলো আছে, এইখানে স্যাটেলাইট পাঠানো যায়। স্যাটেলাইটের বাংলা কি? স্যাটেলাইটের বাংলা হচ্ছে তোমার উপগ্রহ, ঠিক আছে? এটা চাঁদ হচ্ছে প্রাকৃতিক, যেটা সৃষ্টির শুরু থেকেই ছিল। চাঁদের বাইরে চীন, রাশিয়া এরা কত যে পাঠাইছে আর কত ধ্বংস করছে ও নিজেও জানে না, ঠিক আছে? এগুলো দিয়ে কি করে? স্যাটেলাইট পাঠানোর মাধ্যমে চীন, রাশিয়া, আমেরিকার উপর থেকে ফলো করে তুমি কি করতেছো, তোমার সরকার কি করতেছে, তুমি কোন জায়গায় পারমাণবিক বোমা বানাইতেছো কিনা, পারমাণবিক বোমার জন্য তুমি জিনিসপত্র রেডি করতেছো কিনা, সবকিছু অবজার্ভ করে তারা, ঠিক আছে? যদিও তারা এটাকে বলে যে মনে করে আমরা তথ্য প্রযুক্তিতে আপগ্রেড করতেছি, এটা দিয়ে যোগাযোগ করতেছি, ঘোড়ার ডিম। অ্যাকচুয়ালি আলটিমেট লক্ষ্য চীন, আমেরিকা, রাশিয়া সবার একটাই, সেটা হচ্ছে নজরদারি করা। তার যে শত্রু দেশ আছে, তার যে বিজনেস পার্টনার আছে, এদের প্রত্যেকে নজরদারি করা, কে কি করতেছে, কে কি প্ল্যান করছে, সবকিছু। এন্ড বাংলাদেশ এরা এই স্যাটেলাইট আজকে থেকে পাঠায় না, আমেরিকা স্যাটেলাইট পাঠায় মনে হয় 1969 সাল থেকে, 69 কি 70 সাল থেকে। আর আমরা 2024 আইসা স্যাটেলাইট পাঠাইছি, তাও মানে কি একটা অবস্থা, তাও ভাড়া করা স্যাটেলাইট, মানে ইয়ে নিয়ে আর একজনের কাছ থেকে স্লট ভাড়া নিয়ে সেটা পাঠাইছি। তার চাইতে মজার ব্যাপার হচ্ছে সেই স্যাটেলাইটের মেয়াদকাল হইতেছে 50 বছর না 60 বছর। তো তুমি যেটা কোশ্চেন করছো, তো এই যে চাঁদ হইতেছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, তার চাঁদকে কি কেউ পাঠাইছে? সৃষ্টিগতভাবে আল্লাহ প্রদত্ত আগে থেকেই ছিল। চাঁদ বাদে বাকি যতগুলো তুমি নাম শুনছো 6700, এরা সব কারা? মানুষ প্রেরিত। এখন বইয়ের ভাষায় দেখবা লেখা আছে সুন্দর করে যে মানুষ এগুলোকে যোগাযোগের জন্য, জীবনযাত্রার উন্নয়নের জন্য এই সমস্ত স্যাটেলাইট পাঠানো হয়েছে। এগুলো সব ভুজুং ভাজুং কথাবার্তা, ঠিক আছে? এটাই বলা হয়েছে এখানে। ওকে ফাইন, এক মিনিট। ওকে, এবার আমরা আগে যাব হচ্ছে 14 নম্বর চ্যাপ্টারে, জলবায়ু পরিবর্তন। খাতা কলম বের করো, লিখে ফেলবা, ঠিক আছে? দ্রুত। আমি লিখতেছি, আমার সমস্যা হইতেছে না, তোমাদের সমস্যা হওয়ার কি আছে? ঠিক যেভাবে লিখবো আমি, তোমরাও ঠিক একইভাবে লিখবা, ঠিক আছে? দেখো, বায়ুমণ্ডল এটা হচ্ছে
বায়ুমণ্ডল হচ্ছে বায়বীয় অংশ, বায়ুমণ্ডল হচ্ছে বায়বীয় অংশ কার? পৃথিবীর চারপাশের বায়বীয় অংশ যা পৃথিবীকে কি করে? ঘিরে থাকে। বায়ুমণ্ডল হচ্ছে বায়বীয় অংশ যা পৃথিবীর চারপাশে পৃথিবীকে ঘিরে রাখে। বায়ুমণ্ডল বায়বীয় অংশ যা পৃথিবীর চারপাশে পৃথিবীকে ঘিরে রাখে। এবার ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হচ্ছে যে তুমি এই ভূপৃষ্ঠ থেকে মাটি থেকে যত উপরে উঠবা, অর্থাৎ প্রথমে ঘন পরে হালকা, আমি এভাবে লিখে রাখলাম। হ্যাঁ, প্রথমে এর মনে রাখার জন্য এভাবে, প্রথমে ঘন পরে হালকা। কি বুঝাইছে? যে ভূপৃষ্ঠ থেকে তুমি যত উপরে উঠতে থাকবা, প্রথমে ঘন পাবা বায়ুমণ্ডলের লেয়ার, দেন যত উপরে উঠবা তত কি হবে? বায়ুমণ্ডলের লেয়ারটা হালকা হইতে থাকবে। এখন এই বায়ুমণ্ডলটা পৃথিবী থেকে কত পর্যন্ত উঁচু পর্যন্ত বিস্তৃত? এটা হচ্ছে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে বায়ুমণ্ডল হচ্ছে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি কি? বায়ুমণ্ডলের প্রধান উপাদান বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন ও অক্সিজেন। স্যার, নাইট্রোজেন ও অক্সিজেন ছাড়া কি আর কিছু নাই? আছে, এই দুইটা মেইন। ঠিক আছে, এরপরে হচ্ছে স্তর বা লেয়ার। অনেকগুলো স্তর রয়েছে, তার মধ্যে মেজর স্তর হচ্ছে, প্রধান স্তর হচ্ছে 4টা। কয়টা? প্রধান স্তর হচ্ছে 4টি। 1 নাম্বার হচ্ছে ট্রপোমণ্ডল, 2 নাম্বার হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল, 3 নাম্বার হইতেছে মেসোমণ্ডল এবং 4 নাম্বার হইতেছে তাপমণ্ডল। ওকে, ফাইন। এটা হচ্ছে বায়ুমণ্ডলের ব্যাখ্যা। তাহলে বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর চারপাশের বায়বীয় অংশ যা পৃথিবীকে ঘিরে রাখে। এরপর কি আছে? ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায়, প্রথমে ঘন এবং তারপরে হালকা। বায়ুমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। বায়ুমণ্ডলের প্রধান স্তর হইতেছে 4টা। একটা হচ্ছে ট্রপোমণ্ডল, একটা হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল, একটা হচ্ছে মেসোমণ্ডল, একটা হচ্ছে তাপমণ্ডল। এই ব্যাপারটাকেও তুমি এইভাবে কল্পনা করতে পারো। এখন ধরো এটা হচ্ছে পৃথিবী, তাহলে এই যে লেয়ার, এই লেয়ারটার নাম হচ্ছে ট্রপোমণ্ডল। তারপরের লেয়ারের নাম কি? তারপরের লেয়ারের নাম হইতেছে স্ট্র্যাটোমণ্ডল। তারপরের লেয়ারের নাম কি? তারপরের লেয়ারের নাম হইতেছে মেসোমণ্ডল। এবং তার উপরের লেয়ারের নাম কি? উপরের লেয়ারের নাম হইতেছে তাপমণ্ডল। ঠিক আছে, এটা একটু খেয়াল করো। পৃথিবী থেকে উপরে ট্রপোমণ্ডল, ট্রপোমণ্ডলের উপরে স্ট্র্যাটোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডলের উপরে রয়েছে মেসোমণ্ডল, মেসোমণ্ডলের উপরে রয়েছে তাপমণ্ডল। এখন কথা হচ্ছে এইখানে এই পৃথিবী থেকে এই ট্রপোমণ্ডলের যে এরিয়া ডিস্টেন্স, প্রথম কথা হচ্ছে এইটুকু কত? 50 কিলোমিটার। কত? 50 কিলোমিটার। 50 কিলোমিটার ট্রপোমণ্ডল। এরপরে আসা হচ্ছে তোমার স্ট্র্যাটোমণ্ডল। স্ট্র্যাটোমণ্ডল ট্রপোমণ্ডলের উপর থেকে শুরু করে তারপরে স্ট্র্যাটোমণ্ডলের দূরত্ব কত? সরি, এটা 12। ট্রপোমণ্ডল 12, স্ট্র্যাটোমণ্ডল হচ্ছে 50, মেসোমণ্ডল হইতেছে 80। একটু মুখস্থ করে ফেলো তো দেখি। 12, 50, 80। 12, 50, 80। 12, 50, 80। ট্রপোমণ্ডল 12 কিলোমিটার, স্ট্র্যাটোমণ্ডল 50 কিলোমিটার, মেসোমণ্ডল 80 কিলোমিটার। একদম এই জিনিসগুলো থাকবে। কি কি থাকবে? থাকবে হচ্ছে কাছের স্তর কোনটা, কোন স্তরের দূরত্ব কত এবং বৈশিষ্ট্য কি। আগে আমরা দূরত্বটা মুখস্থ করি। ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল। এর মধ্যে ট্রপো 12, স্ট্র্যাটো 50, মেসো হচ্ছে 80। ওকে, ঠিক আছে। এবার তুমি চিন্তা করো, এটা যদি আমার পৃথিবী হয় এবং পৃথিবীর সবচেয়ে কাছের যেই স্তর বায়ুমণ্ডলের, সেইটার নাম হইতেছে ট্রপোমণ্ডল। তাইলে আমরা যে তোমার এই যে ঝড়, মেঘ,
বৃষ্টি, বায়ু প্রবাহ আর কি, এই যে জিনিসগুলো আমরা দেখতেছি, অবজার্ভ করতেছি, এই ব্যাপারগুলো ঘটে কই? এই ঘটনাগুলো ঘটে কই? এই ঘটনাগুলো কি তাপমণ্ডলে ঘটে, মেসোমণ্ডলে ঘটে? না, এই ঘটনাগুলো ঘটে হচ্ছে এই ট্রপোমণ্ডলে। ঘটনাগুলো ঘটে কই? ট্রপোমণ্ডলে। এন্ড ফর দিস রিজন এই ট্রপোমণ্ডলকে বলা হয়ে থাকে সবচাইতে গুরুত্বপূর্ণ স্তর। ট্রপোমণ্ডলকে কি বলা হয়? ট্রপোমণ্ডলকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। কেন ট্রপোমণ্ডলকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর বলা হয় স্যার? কারণ স্যার আমাদের মানুষের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, আমাদের দৈনন্দিন জীবনে বা মানুষের জীবন ধারণের ক্ষেত্রে আমরা যেই ঝড়, বৃষ্টি, মেঘ, বায়ু প্রবাহ যা যা অবজার্ভ করি তার সব কিছুই প্রক্রিয়াগুলো ঘটে থাকে এই ট্রপোমণ্ডল তথা পৃথিবী থেকে পরবর্তী 12 কিলোমিটারের মধ্যে। এবং এই জন্য এই ট্রপোমণ্ডলটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হিসেবে বর্ণনা করা হয়েছে। এরপরে আসো তোমার স্ট্র্যাটোমণ্ডল। ট্রপোমণ্ডলের পর থেকে পরবর্তী যেই 50 কিলোমিটার সেটার নাম হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। স্ট্র্যাটোমণ্ডলের বৈশিষ্ট্য কি? স্ট্র্যাটোমণ্ডলের ক্ষেত্রে সবচাইতে মেজর যেটা মনে রাখবা সেটা হচ্ছে স্ট্র্যাটোমণ্ডলেই তোমার অবস্থিত হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তর, হোয়াট ইজ ওজোন স্তর? এই ওজনের সংকেত হচ্ছে এরকম O3। ওজোন স্তরটা কি? মূলত আমাদের এই পৃথিবী এবং এইখানে ধরো সূর্য আঙ্কেল আছে, কি করলাম, কে আছে? সূর্য আঙ্কেল। চাঁদ তো মামা বলা হয়, সূর্য তো মামা বলা হয় না, ঠিক আছে? তো যাই হোক, মনে করো সূর্য আঙ্কেল আছে এখানে, তো সে প্রচুর পরিমাণে, তো আমরা জানি রেডিয়েশন, বিভিন্ন রকমের হার্মফুল ব্যাপার স্যাপারগুলো পাস করে। এই পৃথিবীতে আসার আগে এই স্ট্র্যাটোমণ্ডলে এই ওজোন স্তরের একটা লেয়ার থাকে। কি থাকে? এই ওজোন স্তরের একটা লেয়ার থাকে। সেই লেয়ারটা কি করে? ধরো এর থেকে তোমার যত ক্ষতিকর রশ্মি আসুক না কেন, যত ক্ষতিকর রশ্মি আসুক, ধরো ক্ষতিকর রশ্মি আসতেছে, সেই জায়গাটাতে এই ওজোন স্তরের যে লেয়ার, এই লেয়ারটা কি করে? এই ক্ষতিকর রশ্মিগুলোকে পাস করতে দেয় না। ক্ষতিকর রশ্মিগুলোকে কি করতে দেয় না? পাস করতে দেয় না। তার মানে চিন্তা করো, জাস্ট যদি সব রকম ক্ষতিকর রশ্মি আসতো তাহলে তো পৃথিবী আর বসবাসের উপযোগী থাকতো না। এন্ড ওজোন স্তর থাকার কারণেই আমরা এই ক্ষতিকর রশ্মিগুলো থেকে কি করি? মুক্ত থাকি। তাহলে স্ট্র্যাটোমণ্ডলটাও অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল, যা আমাদেরকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে কি করে? রক্ষা করে। আচ্ছা, এরপরে মেসোমণ্ডল। মেসোমণ্ডলের ক্ষেত্রে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এক্ষেত্রে এখানে আর বেশি ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া নাই, এখানে মানে একটা লাইন আছে তোমার, তাপমাত্রা কমতে থাকে। কি হইতে পারে মেসোমণ্ডলের ক্ষেত্রে? দেখো, মেসোমণ্ডলে আবার কি হয়? তাপমাত্রা কমতে থাকে, তাপমাত্রা কমতে থাকে। এবার জিনিস খেয়াল করো, মেসোমণ্ডলে তাপমাত্রা কমলো, ঠিক আছে? তারপর স্তরের নামই তাপমণ্ডল। তো তাপমণ্ডল নাম যদি হয়েছে তাপমণ্ডল, তাহলে এখানে কি হবে? তাপমাত্রা বাড়তে থাকবে। তাপমাত্রা কি হতে থাকে? তাপমাত্রা বাড়তে থাকে। এন্ড এই মেসোমণ্ডল তাপমণ্ডলের সবচেয়ে মেজর যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে বেতার তরঙ্গ, আমরা যেটাকে বলি বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এই তাপমণ্ডলের ক্ষেত্রে। তাপমণ্ডলে কি হয়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তাপমণ্ডলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বাস, এবারে চিত্রটার দিকে তাকাও এবং মুখস্থ করো, ঠিক আছে? যে বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 4টা: ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল। ট্রপোমণ্ডলের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। ট্রপোমণ্ডলে বায়ু প্রবাহ, ঝড়, মেঘ, বৃষ্টি এই জিনিসগুলো ঘটে থাকে, এই জন্য এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর বলা হয়ে থাকে। ট্রপোমণ্ডলের উপর থেকে পরবর্তী 50 কিলোমিটার পর্যন্ত বলা হয়ে থাকে স্ট্র্যাটোমণ্ডল। এই স্ট্র্যাটোমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে ওজোন স্তর রয়েছে, যেই ওজোন স্তর আমাদেরকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। স্ট্র্যাটোমণ্ডলের উপরের স্তর হচ্ছে তোমার মেসোমণ্ডল, যেটা তার পরবর্তী 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মেসোমণ্ডলের ক্ষেত্রে কি হয়? উচ্চতা তত বাড়তে থাকে, তাপমাত্রা তত কমতে থাকে। এন্ড দেন লাস্ট রয়েছে তাপমণ্ডল। তাপমণ্ডলের ক্ষেত্রে তাপমাত্রা আবার বাড়তে থাকে এবং এখানে কি হয়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, ঠিক আছে? ওকে, ফাইন। এরপরে যেটা আছে
কার্বন চক্রের এটা ব্যাখ্যা দেওয়া আছে, আমরা একটু দেখব। কার্বন উদ্ভিদ ও প্রাণী থেকে 3 ভাবে প্রকৃতিতে ফিরে আসতে পারে। কয় ভাবে আসতে পারে? 3 ভাবে। ওকে, আমি এর ব্যাখ্যা লিখবো না, জাস্ট পয়েন্টগুলো লিখবো। শ্বসন, কিভাবে শ্বসন? উদ্ভিদ এবং প্রাণী, তোমরা উদ্ভিদের ক্ষেত্রে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া পড়ছো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সে কি করে? খাবার প্রস্তুত করে। খাবার প্রস্তুত করলে হয়ে গেল, সেটা খাইতে হবে। এবং এই যে খাবার, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে উৎপন্ন খাবার, বা মানুষের ক্ষেত্রে মানুষ যে খাবার খায়, এই খাবার ভেঙে, খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় শ্বসন প্রক্রিয়া। এবং এই শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, উৎপন্ন হয়। তাহলে এইভাবে এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণী তোমার কি করে? কার্বন ডাই অক্সাইড নিয়ে আসে পরিবেশে। ওকে ওকে, এরপরে ব্যাপারটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীদেহে পোড়ালে। উদ্ভিদ ও প্রাণীদেহ পোড়ালে, তুমি যদি উদ্ভিদ ও প্রাণীদেহ পোড়াও, যাই হোক আল্লাহ মাফ করুক, উদ্ভিদ এক একজনের এক সিস্টেম, ঠিক আছে? উদ্ভিদ প্রাণীদেহ পোড়ালে সেখানে কি হয়? কার্বন ডাই অক্সাইড ফিরে আসে প্রকৃতিতে। এন্ড 3 নম্বরে রয়েছে তোমার, তুমি যদি উদ্ভিদ ও প্রাণীদেহ মাটিতে পচাও, তাহলে কি হয়? মাটিতে পচলেও সেই জায়গাতে ব্যাকটেরিয়া, এই উদ্ভিদ এবং প্রাণীর যেই মৃতদেহ আছে, ব্যাকটেরিয়া সহ বিভিন্ন ধরনের বিয়োজক পদার্থ, যারা মূলত এই উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহকে পচিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, এবং যেটাকে আমরা পরবর্তীতে যুগ যুগ ধরে, গতকালকে ক্লাসে আমি বলছিলাম, পরবর্তীতে পচে সেখানে খনিজ তেল বা জ্বালানি আকারে তৈরি হয়ে যায়। ঠিক আছে? এইভাবে উদ্ভিদ ও প্রাণী থেকে 3 ভাবে কার্বন প্রকৃতিতে ফিরে আসতে পারে। ওকে ফাইন। এন্ড দেন ফাইনালি আছে তোমার আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া ও জলবায়ু খুবই 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 ইম্পর্টেন্ট টপিকস, আবহাওয়া এবং জলবায়ু। মূলত আবহাওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে, আমি যেমন তোমাকে বলি যে আজকের টেম্পারেচার কত, আজকের টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা আজকের টেম্পারেচার, আজকের। এখন ধরো এই যদি গরমকাল হইতো, তাইলে এপ্রিল মের দিকে হয়তো এখানে টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড হইতো, ঠিক না? কিন্তু এই যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা কি অ্যাকচুয়ালি এই ঢাকার বা এইখানকার অল টাইমের টেম্পারেচার, সারা বছরের না, শুধুমাত্র ওই সময়ের, ওই একদিনের। তাইলে তখন সেটা আবহাওয়া হইতো। তার মানে আবহাওয়া বলতে বোঝায় কোনো নির্দিষ্ট, তাহলে কি কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলের অবস্থা। ওকে ফাইন। তাহলে জলবায়ু কি হবে? জলবায়ু হবে দীর্ঘ সময়ের, ডিটেইলস লিখলাম না, ঠিক আছে? দীর্ঘ সময়ের। তাইলে আবহাওয়া হবে কোনোটা নির্দিষ্ট সময়ের স্বল্প সময়ের বায়ুমণ্ডলের অবস্থা, আর জলবায়ু হবে তোমার দীর্ঘ সময়ের বায়ুমণ্ডলের অবস্থা। এবারে চিন্তা করো, আমরা কি দেখি একটু আগেই, মানে ঢাকাতে, মানে দুপুরে যখন আসলাম রোদ গরম, বিকালে আবার ঠান্ডা হয়ে গেল, সন্ধ্যার দিকে আবার বৃষ্টি হইলো। তার মানে কি আবহাওয়া খুব সহজেই ও দ্রুত পরিবর্তন হয়। বাট জলবায়ু কি হয়? হয় না, দ্রুত পরিবর্তন হয় না। দেখো, তুমি জলবায়ু ব্যাখ্যা করতে পারবা কখন? একটা জায়গার অনেক দিনের আবহাওয়ার গড় ফলাফলই হচ্ছে জলবায়ু। তার মানে আবহাওয়া জলবায়ুর উপর নির্ভরশীল নয়, আবহাওয়া জলবায়ুর উপর নির্ভরশীল নয়।
জলবায়ু কি? জলবায়ু আবহাওয়ার উপর নির্ভরশীল। ওকে ফাইন। দেন তারপর হচ্ছে ধরো ঢাকাতে ঠিক এই জায়গাতেই বৃষ্টি হচ্ছে, আবার তুমি যদি উত্তরের দিকে যাও বা ধরো মিরপুরের দিকে যাও, চারিবার বৃষ্টি হচ্ছে না। তার মানে পাশাপাশি এলাকার আবহাওয়া ভিন্ন হতে পারে। কিন্তু পাশাপাশি এলাকার জলবায়ু ভিন্ন হতে পারে না। ঠিক আছে, এইগুলো ছিল আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে এবং আবহাওয়া ও জলবায়ুর মধ্যকার পার্থক্য। আচ্ছা, আমি তোমাদেরকে আবার করে রাখি, কারো কোনো কোশ্চেন থাকলে সবাই মেইনটেইন করো। হ্যাঁ স্যার, কার্বন চক্রের সংজ্ঞাটা একটু লিখে দেবেন? শোনো, সেটা কার্বন চক্র হোক, সেটা পানি চক্র হোক, এগুলা হ্যাঁ বলো স্যার শোষণটা একটু বুঝাবেন আবার, শোষণ জিনিসটা? শ্বসন তো তোমার বইয়ে নাই, মানে ওইরকম নাই। শ্বসন কাকে বলে আমি শুধু বলছি এমনিতেই, খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে শ্বসন বলে। ঠিক আছে, এটা ডিটেইলস শোষণের একটা চ্যাপ্টারই আছে আমাদের বইয়ে। হ্যাঁ, ও 5 নাম্বার হ্যাঁ চ্যাপ্টার, স্যার আমাদের আছে। এইখানে নাই, এটা বললাম। হ্যাঁ স্যার স্যার ব্রেক দিবেন না? হ্যাঁ ব্রেক দিব। এই যে আর তাপমণ্ডলের উচ্চতা কত? তাপমণ্ডলের উচ্চতা কত? তাপমণ্ডলের উচ্চতা নাই, তাপমণ্ডল তারপরে একবারে কোন পর্যন্ত যে আছে জানি না, বুঝছো? ব্রেকের পরে কি 13তম অধ্যায়টা পড়াবেন? ইয়েস। সাতশো কিলোমিটার করতো। আচ্ছা, হইতে পারে। এখন এইটা এরপরে হচ্ছে আমি জাস্ট একটু গ্লোবাল ওয়ার্মিং আর সিএফসি ওজোন স্তরের যে কথাটা বললাম সেটা গ্রিন হাউস, এটা পড়াবো আর কি। 5 থেকে 7 মিনিট লাগবে। ধরো 7:20 বাজে, তো 7:30 ব্রেক দিব। হ্যাঁ, এটা তোলা হয়েছে, তোলা হয়নি। স্যার স্যার আবহাওয়ার জলবায়ুর আরেকটা পার্থক্য বদলে ভালো হতো। আবহাওয়া জলবায়ুর আরেকটা পার্থক্য লাগবে তোমার? দীর্ঘ সময়ের, স্বল্প সময়ের, জলবায়ু আবহাওয়ার উপর নির্ভরশীল। আমার তো আর একটা মনে পড়তেছে না। আচ্ছা দেখা যাক, চিন্তা করতে থাকো, আমিও চিন্তা করতে থাকি। স্যার স্যার গ্রিন হাউস পড়াবেন না? বললাম তো ভাই, একটু এটা একটু শেষ করি। হ্যাঁ 2 মিনিট, 1 মিনিট গলায় 1 মিনিট। আচ্ছা স্যার, স্যার এরকম একটা পার্থক্য কি দেওয়া যায় যে আবহাওয়া হলো একটা সাময়িক অবস্থা আর জলবায়ু হলো সামগ্রিক, এরকম দেওয়া যায়? দেওয়া যায়। আবার তুমি এটাও দিতে পারো, আমি যেটা বলছিলাম যে আবহাওয়া হচ্ছে ধরো মানে বসবাসের জন্য কি বলা যেতে পারে এটাকে, যে তুমি বসবাসের চিন্তার জন্য আবহাওয়া তেমন একটা প্রভাব ফেলে না, কিন্তু বসবাসের চিন্তার ক্ষেত্রে জলবায়ু কি একটা প্রভাব ফেলে, ঠিক না? কারণ আমি যে জায়গাতে থাকতে যাব সেই জায়গার জলবায়ু কেমন এটা আমি জানতে হবে তোমাকে, তাই না? এটাও লিখতে পারো।
স্যার ওই দুটো কথা তো একই হয়ে যায়, ওই যে বললো যে আবহাওয়া হচ্ছে করে যে আবহাওয়া বায়ুমণ্ডলের বিভিন্নশীল এবং জলবায়ু আবহাওয়া হ্যাঁ, ওটা আমি লিখছি। ওকে ফাইন। এবার আমি সিএফসি, গ্লোবাল ওয়ার্মিং এই বিষয়গুলো দিব, ওজোন স্তরের কাহিনী। তার আগে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে এই যে বৈশিষ্ট্য পার্থক্য, সরি, এখানে তুমি এটা লিখতে পারো যে কোনো জায়গাতে বসবাসের জন্য আবহাওয়ার তেমন প্রভাব ফেলে না, কিন্তু জলবায়ুর খবর বা জলবায়ুর অবস্থা প্রভাব ফেলে, এটা লিখতে পারো। ওকে ফাইন। এবার আসো, মূলত এইগুলা সব একই সূত্রে গাথা। কোনগুলা? গ্লোবাল ওয়ার্মিং, ওজোন স্তর, গ্রিন হাউস। গ্রিন হাউস মানে সবুজ ঘর তা কিন্তু না, গ্রিন হাউস মানে হইতেছে তোমার কাচের তৈরি ঘর। গ্রিন হাউস মানে হচ্ছে কাচের তৈরি ঘর, ঠিক আছে। ওজোন স্তরের কথা আমি বলছি, O3, যেটা লেয়ার কই থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক না? ওকে ফাইন। আর গ্লোবাল ওয়ার্মিং, যার বাংলা হইতেছে বৈশ্বিক উষ্ণায়ন, তার মানে সারা বিশ্বে তাপমাত্রা বৃদ্ধির যে প্রক্রিয়া বা তাপমাত্রা যে বৃদ্ধি পাইছে এইটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। কেমনে বৃদ্ধি পাইছে, কাহিনী কি? আমরা সবার প্রথমে একটু গ্রিন হাউস বিষয়টা কি সেটা আগে একটু বুঝে আসি, যে গ্রিন হাউস ব্যাপারটা কি। শীত প্রধান দেশ, যেসব দেশে অনেক শীত পড়ে, কানাডা বা ওই রিজনের অঞ্চলগুলোতে এত বেশি পরিমাণে শীত পড়ে যে তুমি যে খাবার দাবারের জন্য সবজি চাষ করবা, সেই সবজি চাষ করার মতো কোনো ক্যাপাসিটি থাকে না, সেগুলো কি হয়? মারা যায়, এত ঠান্ডা। তো তখন তারা কি করে? তখন তারা এরকম একটা ঘর বানায়, ধরো বানাইলাম আর কি, আমি বাংলাদেশি ঘরে বানাইলাম, যেই ঘরের চার সাইডটা কাচের তৈরি। কিসের তৈরি? কাচের তৈরি। এন্ড এই ঘরের মধ্যে তারা কি করে? গাছপালা লাগায়। ঘরের মধ্যে গাছপালা লাগায়। এর ফলে কি হয়? ধরো সূর্য, ভোরবেলা সূর্যের আলো ফুটছে, কিছু না কিছু তো, যতই শীত প্রধান হোক একটু একটু রোদ তো আসে, তখন এই সূর্যের আলো এই কাচের ভেতর দিয়ে ভিতরে প্রবেশ করে। এবার চিন্তা করো, এই কাচের ঘরের মধ্যে আলো ঢুকছে কিছুটা, তার মানে কি? ভিতরের পরিবেশ আস্তে আস্তে কি হচ্ছে? গরম হচ্ছে। ওকে ফাইন, গরম হইলো, দেন সূর্য ডুবে গেছে, শেষ ওর পাওয়ার। কিন্তু এখানে খেলাটা হচ্ছে, সূর্য চলে গেলেও এই যে কাচের ভিতরে যে গরম হয়েছে, এই গরমটা আর এই ঘর থেকে বের হইতে পারে না। গরমটা কি হইতে পারে না? এই ঘর থেকে বের হইতে পারে না, কারণ এটা হচ্ছে কাচের বৈশিষ্ট্য। কাচ কি করে না? কাচ এই হিট বা গরমকে বের করতে দেয় না। তার মানে কাচের ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারবে, বাট গরম বের হতে পারবে না। এই ফর্মুলা অ্যাপ্লাই করে তখন কি হয়? ভিতরের পরিবেশ গরম থাকে, এন্ড দেন এই গাছপালা বেঁচে থাকে। এবার আসো, কেন আমাদের পৃথিবীটাকেও এই গ্রিন হাউস ইফেক্ট বলা হচ্ছে? এটা পৃথিবী বড় হয়ে গেছে, ওকে। আচ্ছা হইলো, এটা পৃথিবী। এখন আর এটা মনে করো হচ্ছে তোমার সূর্য। ভালো কথা, আমরা যে লেয়ার গুলোর কথা বললাম, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মনে করো এইটা হচ্ছে সেই স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ার। তুমি কি জানো? এই স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারে ওজোন স্তর আছে, ঠিক না? কি আছে? ওজোন স্তর, O3। ভালো কথা। এই যে সূর্যের আলো থেকে মনে করো এই গরমগুলো আসছে পৃথিবীতে, ভিতরে চলে গেছে আর কি, দেয় নাই, উপরেই থাকবে। ওকে ফাইন। আসার পরে পৃথিবী কি হয়েছে? উত্তপ্ত হয়েছে, গরম হয়েছে। ফর্মুলা হইতেছে গরম হবে, ঠিক আছে, বাট দিনের তারপর যখন সূর্য ডুবে গেছে, রাত হয়েছে, এই তাপগুলো আবার কি করে? রিফ্লেক্ট হয়ে চলে যাবে। রিফ্লেক্ট হয়ে কি হবে? রিফ্লেক্ট হয়ে তাপ ব্যাক যাবে। কিন্তু আমাদের মানুষের অতিরিক্ত পরিমাণে গাছপালা কাটার ফলে,
অতিরিক্ত পরিমাণে প্লাস্টিক ব্যবহারের ফলে, এই যে কলকারখানার ফলে, মানে হিউজ পরিমাণ এইসব ব্যবহারের কারণে এই তাপগুলা কি করতে পারে না, এইগুলা আর বের হইতে পারে না, এখানে বের হইতে পারে না। এরা কি করে, এই জায়গাতে বাধাপ্রাপ্ত হয়, কি করে, বাধাপ্রাপ্ত হয়। এবং যখন এই বাধাপ্রাপ্ত হয়, বের হইতে পারে না, তখন কি হয়, এই পৃথিবীর যে টেম্পারেচার এইটা ধীরে ধীরে বাড়তে থাকে। এবার একটু এইটার সাথে এইটার তুলনা করো, ওইখানেও আলো আসলো, গরম হইলো, বেরোতে পারতেছে না। এখানেও সেম কাহিনী, তুমি সূর্যের যে আলো নিয়ে আসছো পৃথিবীতে, সেইটা পরবর্তীতে, আর এই যে তোমার গ্রিন হাউস ইফেক্ট, এখানে মূলত কাজ করে সিএফসি, যার নাম হইতেছে তোমার ক্লোরো ফ্লোরো কার্বন। তোমার বইয়ে শুধু সিএফসি দেওয়া আছে, যার ইন ডিটেলস নাম হইতেছে ক্লোরো ফ্লোরো কার্বন, ঠিক আছে। এরপরে আসে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। এইটা একটা, এই দুইজন খুব বেশি পরিমাণে দায়ী, ক্লোরোফ্লোরো কার্বন এবং কার্বন ডাই অক্সাইড। এরা কি করে, এই তাপটাকে আটকায় রাখে, কি করে, তাপটাকে আটকায় রাখে। এইবার জাস্ট চিন্তা করো এই সিচুয়েশন এন্ড এই সিচুয়েশন। এই জন্যই এই ঘটনাটাকে বলা হয়েছে গ্রিন হাউস ইফেক্ট। এই যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে পৃথিবীর এইভাবে, এই ঘটনাটাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। এবং সামগ্রিকভাবে এভাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটাকেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন। সেটাকে কি বলা হয়েছে, গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন। এবার আরেকটা ফ্যাক্টর আছে, ওজোন স্তর। এর কাজটা কি, ওকে ফাইন। মনে করো, আচ্ছা পৃথিবী রাখলাম না, এটা পৃথিবী, আমি এখানে ওজোন স্তরের লেয়ারের কথা বলছিলাম। সূর্য, এখান থেকে অনেক ক্ষতিকর রশ্মি আসে। আমরা মানুষ আমাদের কর্মকাণ্ডের দ্বারা এই লেয়ার গুলাকে কি করছি, মানে এই লেয়ার গুলা কি হয়, স্ট্রং পজিশনে থাকে। কিন্তু আমাদের যে কার্বন ডাই অক্সাইড, সিএফসি বা আদার যেগুলা গ্যাস আছে, এরা আমাদের কার্যক্রমের কারণে ডে বাই ডে যায় এখানে আঘাত করে, আঘাত করে করে এই লেয়ার গুলাকে বিভিন্ন জায়গাতে, লেয়ার গুলাকে এরকম করে ফেলছে, বিভিন্ন জায়গাতে কি করছে, এই যে ছিদ্র করে ফেলছে, বিভিন্ন জায়গাতে লেয়ার গুলো ছিদ্র হয়ে গেছে। এবং এই ছিদ্র হয়ে যাওয়ার কারণে এই সূর্যের যে ক্ষতিকর রশ্মি আছে, সেই রশ্মিগুলা এদিক দিয়ে পাস করতে পারে, এন্ড এই জন্যই আরো গ্যাঞ্জাম বেঁধে গেছে। এইটা ছিল তোমার ওজোন স্তরের ব্যাখ্যা। এন্ড তার উপরে আছে তোমার হচ্ছে এই যে গ্রিন হাউস ইফেক্ট, এই পাশটা হচ্ছে কাচের ঘরের কি কাহিনী, এন্ড গ্লোবাল ওয়ার্মিং। এখানে কাহিনী হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং রোধ করতে গেলে আমাকে কি করতে হবে, এরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো, প্রচুর পরিমাণে গাছ লাগাইতে হবে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, ইন্ডাস্ট্রি গুলো করলে সেখানে গাছপালার ব্যবস্থা থাকতে হবে, কার্বন ডাই অক্সাইড নিঃসরণের হার কমাইতে হবে, ঠিক আছে। নদী নালা খালবিল ভরাট করা যাবে না। যে সমস্ত জায়গায় সিএফসি থাকে মানে মেশিনে, সেই মেশিনগুলোর ব্যবহার বন্ধ করতে হবে। তোমরা তো অনেকেই দেখবা ফ্রিজের গায়ে দেখবা লেখা থাকে, ফ্রিজের গায়ে দেখবা লেখা থাকে সিএফসি ফ্রি। তার মানে কি বুঝাই, যে আমার কোম্পানির ফ্রিজ হচ্ছে সিএফসি মুক্ত। জেনারেলি ফ্রিজ, এসি, এই টাইপের যে ম্যাটেরিয়ালস গুলো আছে, এরাই সবচেয়ে বেশি পরিমাণে সিএফসি নির্গত করে। এই ছিল আমার 14 নম্বর অধ্যায়, ঠিক আছে। এইটার এমসিকিউতে হামরি কিছু নাই, যা পড়ছে এগুলাতে এমনি পারবা। এখন আমরা ব্রেক নিব, 7:30 বাজে। যদি কারো কোনো কোশ্চেন থাকে সে হ্যান্ড রেজ করো, যদি কারো কোনো কোশ্চেন থাকে এই চ্যাপ্টার সম্পর্কিত। ওকে ফাইন, কারো কোনো কোশ্চেন নাই। মূলত 13 নম্বর যে অধ্যায়, এটা হচ্ছে পরিবেশ দূষণ, এই বিষয়গুলো নিয়ে, মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ। একটু খেয়াল করলেই দেখবা এই চ্যাপ্টারটাতে মাটি দূষণ, পানি দূষণ এবং বায়ু দূষণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে, শব্দ দূষণ নিয়ে আলোচনা করা নেই। সবচেয়ে সহজ, সবচেয়ে ইজি চ্যাপ্টার, মানে পড়ার কিছুই নাই এখানে, যাই আসবে তুমি সেটা বানায় লিখতে পারবা। পানি দূষণ কেন হয়, আমি যদি নর্মালি একটু কথা বলি যে পানি দূষণ কেন হয়, আমাদের কলকারখানার ইন্ডাস্ট্রিগুলো থেকে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল বা বজ্র পদার্থ বের হয়, আমরা সবাই দেখছি এই জিনিসগুলো নিয়ে গিয়ে আমরা নদীতে ফেলি, ঠিক না? যার ফলে কি হয়, আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ তো নাকি? আবার আমি বলে যাচ্ছি,
শুনতে পাচ্ছ? একটু কমেন্টস করো তো। জানাও একটু কমেন্টস করো তো, শুনতে পাচ্ছ কিনা। ওকে, ঠিক আছে। তাইলে প্রথমত আমি যেটা বলি পানি দূষণ সম্পর্কে, এটা তোমাকে জানতে এবং বুঝতে হবে। এখানে তুমি বই থেকে মুখস্থ করার কোনো কিছু নাই, ঠিক আছে? প্রথমত হচ্ছে দূষণ কি জিনিস। পরিবেশ, এই পরিবেশে প্রত্যেকটা জিনিস তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চলে এবং তাদের একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে যে এই মাপে থাকতে হবে। যেমন ধরো যে কথার কথা, আমরা বিএমআই পড়ছি, বডি মাস ইন্ডেক্স। সেখানে কি বলা আছে যে ধরো একজনের হাইট অনুযায়ী তার ওয়েট কতটুকু হওয়া উচিত। এখন ধরো একজনের হাইট 6 ফিট, তার ওজন 40 কেজি, তাইলে তো হইলো না। আবার একজনের হাইট 2.5 ফুট 3 ফুট, তার ওজন আবার 60 কেজি, এটাও তো হইলো না। এই যে একটা মেজারমেন্ট। আবার পরিবেশে ধরো অক্সিজেনের প্রয়োজনীয়তা আছে, সেটা আবার বেশি হয়ে গেলেও সমস্যা। আবার আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড ক্ষতিকর, ভালো কথা, কিন্তু যদি আবার কার্বন ডাই অক্সাইড একেবারেই না থাকে তাইলেও সেটা হবে না। এই যে একটা মানে কি বলে এটাকে মেজারমেন্ট, স্ট্যাবিলিটি, এইটা মেনটেন করতে হয়। এবং তোমার আমার বিশেষ করে মানব সৃষ্ট বিভিন্ন কারণগুলোর কারণে পরিবেশের এই উপাদানগুলোর যে মাত্রা অনুযায়ী থাকার কথা, যখন সেইটার তারতম্য ঘটে তখন সেটাকে বলা হয় দূষণ, ঠিক আছে? আর এই দূষণ তাহলে আমরা দূষক কাকে বলে? যেই সমস্ত উপাদান বা যে সমস্ত ফ্যাক্টর গুলা বিভিন্ন রকম দূষণের জন্য দায়ী তাদেরকে বলা হয় দূষক। পেটকের মধ্যে স এবং শেষে হচ্ছে ক। মূলত তোমাদের এই অধ্যায়টাতে 3টা দূষণ সম্পর্কে আলোচনা করা হয়েছে: মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, ঠিক আছে? এবং তারপরে বলা হয়েছে এই দূষণগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। তো আমি যদি প্রথমে পানি দূষণের কথা বলি, দেখো তুমি 1 নম্বর পয়েন্টে বলবা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বা কলকারখানার রাসায়নিক বর্জ্য। সাধারণত প্রত্যেকটা কলকারখানা থেকে যে বিপুল পরিমাণে রাসায়নিক বর্জ্য পদার্থ বের হয়, এই বর্জ্য পদার্থগুলোকে রিসাইকেল করার কোনো প্রসেস পদ্ধতি আমাদের দেশে নেই। তখন এই বর্জ্যগুলোকে কি করা হয়? সোজা নিয়ে গিয়ে নদী, নালা, খালে, বিলে ফেলে দেওয়া হয় এবং যার ফলে কি হয়? নদীর পানি দূষিত হচ্ছে। ফাইন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমরা আমাদের দেশের জনসংখ্যা প্রতিনিয়ত বাড়তেছে, দ্বিগুণ হারে বাড়তেছে। এই যে জনসংখ্যা বাড়তেছে, এই জনসংখ্যা বাড়ার ফলে বাড়তি যে জনসংখ্যা, সেই জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাইতে হবে, খাওয়াইতে তো হবে। এবং বাড়তি জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য আমাদের যে কৃষি জমি আছে, সেই কৃষি জমিতে আমরা কি করতেছি? প্রচুর পরিমাণে ফসল ফলানো প্রয়োজন হয়ে পড়তেছে এবং সেইটার জন্য আমরা সেই জমিগুলোতে কীটনাশক প্রয়োগ করতেছি বিভিন্ন ধরনের, যাতে কি হয়? ফসল মানে পোকামাকড় আক্রমণ থেকে মুক্তি পাই। ওইটা করতে যায় তুমি আমি যখন কীটনাশক প্রয়োগ করতেছি, কীটনাশক প্রয়োগ করার পর তুমি আবার কি করতেছো? সেচ দিচ্ছ, ঠিক না? সেচ যখন দিচ্ছ, ওই পানি ওই কীটনাশককে ধুয়ে নিয়ে গিয়ে আলটিমেটলি আবার নদীতে ফেলতেছে। তাহলে এভাবে কি হচ্ছে? পানি দূষণ হইতেছে। কথা ঠিক? ফাইন। এখন পানি দূষণ থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? সিম্পল হিসাব, জমিতে কীটনাশকের ব্যবহার কমায় দেওয়া, ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট গুলো আছে সেগুলা রিসাইকেল করার ব্যবস্থা করা, অথবা সেইগুলাকে অন্য কোনো ওয়েস্টে, অন্য কোনো সিস্টেমে সেগুলাকে ধ্বংস করে ফেলা। পানি দূষণ। আসো এরপরে বায়ু দূষণ। বায়ু দূষণের কথা বলতে গেলে তো এর কোনো সীমা পরিসীমা নেই। প্রথমে যদি শুরু করি গাড়ি যানবাহনের ধোঁয়া দিয়ে। যানবাহনের যে ধোঁয়া, সেই ধোঁয়া থেকে আমরা জানি প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকে এবং যা প্রতিনিয়ত আমাদের বায়ুকে দূষিত করতেছে। ইটের ভাটা। ইটের ভাটার ক্ষেত্রে দেখা যায় যে ইটের ভাটায় সাধারণত কয়লা পুড়িয়ে, খড়ি দিয়ে যে রান্না জ্বালানির মাধ্যমে ইট পোড়ানো হয়, সেখান থেকে আমরা দেখতেই পাই যে উপর দিয়ে কালো চিমনি দিয়ে ধোঁয়া বের হয়। ইটের ভাটা থেকে যে ধোঁয়া বের হয় তা কি করে? আমাদের বায়ু দূষিত করে। সিগারেট স্মোকিং এর যে ধোঁয়া, সেইটাও এক ধরনের ফ্যাক্ট। তাইলে আমরা 3টা কারণ পাইলাম অলরেডি। এখন বায়ু দূষণ রোধ করতে গেলে কি করতে পারি? আমরা বায়ু দূষণ রোধ করতে গেলে আমরা এই যে জ্বালানি চালিত যেই গাড়িগুলো আছে, এগুলোর পরিবর্তে আমরা বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করতে পারি। 1, ইটের ভাটার ক্ষেত্রে আমরা ইট
খড়ি দিয়ে জ্বালানি দিয়ে না পুড়িয়ে সেই জায়গাতে, এখন তোমরা দেখছো কিনা অনেক জায়গাতে সরকারি যে অফিসগুলো আছে সেখানে গ্যাসে পোড়ানো ইট ব্যবহার করা হয়, তো ওইখানে সেগুলা ব্যবহার করা। অ্যান্ড আবার যদি আসো তুমি মাটি দূষণের ক্ষেত্রে, মাটি দূষণের ক্ষেত্রে সবচাইতে বড় যেটা কারণ সেটা হচ্ছে প্লাস্টিক, পলিথিন। এইটা হচ্ছে প্লাস্টিক এবং যে পলিথিন আছে, তুমি মাটিতে ধরো যে কোনো কিছু দিবা, দেখবা সেটা নষ্ট হয়ে মাটিতে মিশে যায়, পচে যায়। কিন্তু প্লাস্টিক কেন ব্যবহারে বারবার, এই যে আমাদের বর্তমানে যিনি উপদেষ্টা আছেন রিজওয়ানা হাসান, উনি কিন্তু আসার পর একটা এরকম উদ্যোগ নিছিল যে পলিথিনের ব্যবহারটাই নিষিদ্ধ করে দেওয়া, পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করতে বলছিল উনি। কারণ কি? কারণ হচ্ছে পাটের ব্যাগ যদি তুমি ব্যবহার করো, পাটের ব্যাগ ব্যবহারের পর তুমি ফেলে দিলে সেই পাটের ব্যাগটা মাটিতে পচে মিশে যাবে, সমস্যা নাই তাতে কোনো। কিন্তু তুমি যখন পলিথিনের ব্যাগ ব্যবহার করো, সেইটা ধরো তুমি মাটিতে ফেলে রাখছো, ও আজ থেকে 10 বছর পর ওই অবস্থাতেই থাকবে। দ্যাট ইজ নট ডিগ্রেডেবল, অর্থাৎ সেটা নষ্ট হয় না, ভেঙে যায় না। এবং ও যখন মাটিতে আটকে থাকে এভাবে, তখন সে মাটির যে গুণাগুণ সেগুলো নষ্ট করে দেয়। ওই জায়গাতে তুমি গাছ লাগা, অন্য কিছু করো, কোনো কিছুই ঠিকঠাক মতো হবে না। প্লাস্টিক ম্যাটেরিয়ালস গুলো আমাদেরকে কি করতে হবে? ব্যবহার বন্ধ করতে হবে। এরপরে আমাদের মাটি দূষণের আরো একটা কারণ হইতেছে তোমার এই যে জমিতে সার কীটনাশক ব্যবহার। অতিরিক্ত জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য আমাদের অতিরিক্ত পরিমাণে খাদ্য উৎপাদন করা দরকার, এবং সেই খাদ্য উৎপাদন করতে গিয়ে আমরা জমিতে বিভিন্ন রকমের রাসায়নিক সার ব্যবহার করি, যা মাটি দূষণের অন্যতম কারণ। তাইলে স্যার আমরা কি সার ব্যবহার করব না? আমরা সার ব্যবহার করব। আমরা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করব। জৈব সার ব্যবহার করলে সেখানে জমির কোনো ক্ষতি হয় না। ফাইন। এবার এগুলো ছিল আমার বেসিক আলোচনা, মানে এই চ্যাপ্টার থেকে। এবার আমি তোমাদেরকে যদি একটু দেখাই, ওকে, প্রাকৃতিক পরিবেশ ও দূষণ। বইয়ের ভাষায় প্রাকৃতিক পরিবেশের উপাদান ও পারস্পরিক সম্পর্ক দেখো। এখানে বলতেছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জড় উপাদান এন্ড আরেকটা হইতেছে জীব উপাদান। জড় উপাদান কোনগুলা? যে উপাদানগুলা কাজ করা যাবে না, যেমন বায়ু প্রবাহ, তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি। আর জীব উপাদান কোনগুলা? জীব উপাদান হচ্ছে যেগুলো জীব আছে, উদ্ভিদ, প্রাণী, মানুষ, তুমি, আমি, ছত্রাক, ব্যাকটেরিয়া, সবকিছু। তাহলে প্রথম কথা হচ্ছে পরিবেশের উপাদান বা প্রাকৃতিক পরিবেশের উপাদান দুই ধরনের, একটা হচ্ছে জীব উপাদান, একটা হচ্ছে জড় উপাদান। জড় উপাদান কোনগুলা? মাটি, পানি, বাতাস, সূর্যের আলো ইত্যাদি। এন্ড জীব উপাদান কোনগুলা? পরিবেশের সজীব অংশ, উদ্ভিদ, প্রাণী, মানুষ, ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলা। পারস্পরিক সম্পর্ক, জীব ও জড় উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কি রকম? দেখো, জড় উপাদানের মধ্যে আমরা বলছিলাম সূর্যের আলো আছে, বায়ু আছে। আর জীব উপাদানের মধ্যে বলছিলাম যে উদ্ভিদ, প্রাণী, এগুলো আছে। তাহলে আমরা যদি চিন্তা করি, এই যে সূর্যালোক, এই যে বায়ু, উদ্ভিদ এবং প্রাণী, এই চারটা কানেক্টেড কিভাবে? এইটাই গত 2 দিন ধরে পড়তেছি আমরা, সালোক সংশ্লেষণ। দেখো, তুমি সূর্যের আলো থেকে আলো নিলা, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড নিলা, ঠিক না, অক্সিজেন নিলা, নিয়ে তারপরে এসে কি করলা তুমি? এখানে উদ্ভিদ কি করলো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করলো। সেই খাদ্যটা কে খাইতেছে? তুমি, আমি, মানে উদ্ভিদ খাইলো, আমরা তো উদ্ভিদকে খাইতেছি। তাইলে এখানে এসে মানুষের মাধ্যমে চলে আসলো। মানুষ থেকে আবার কি হইতেছে? মানুষ থেকে আবার মানুষ ওই যে পচে শোষণ প্রক্রিয়া আবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছে, উদ্ভিদ আবার ওই বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে। এই যে পারস্পরিক সম্পর্কটা, এইটাই বোঝানো হয়েছে এখানে। এখানে কি বলছে? যে দেখো, উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য সূর্যের আলো, জল, কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। মানুষ উদ্ভিদের ত্যাগকৃত অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। আবার জীবজন্তু মারা গেলে ব্যাকটেরিয়া সেগুলোকে কি করে? মূলত ওই ব্যাকটেরিয়া বা ছত্রাক তুমি যেটাই বলো সেটাকে এক কথায় বলা হয় বিয়োজক, যা এই তোমার আমার দেহকে পচিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিবে। বাস্তুতন্ত্র, ঠিক আছে, দেখো এটা একটু জানা দরকার। বাস্তুতন্ত্র হচ্ছে কোন একটা নির্দিষ্ট এলাকার জীব ও জড় উপাদানের মিথস্ক্রিয়া। এইখানে আমি কি করব স্যার? বাস্তুতন্ত্রটা তোমাকে, তুমি শুধু সিস্টেম মনে রাখবা, দেন লেখা লিখবা। সিস্টেমটা কি? তোমাকে মনে রাখতে হবে প্রত্যেকটা বাস্তুতন্ত্রে কিছু কমন ফ্যাক্টর আছে, যেমন উৎপাদক, খাদক, বিয়োজক। কয়টা হইলো? 3টা। উৎপাদক, খাদক, বিয়োজক। প্রত্যেকটা বাস্তুতন্ত্রের ক্ষেত্রে তুমি এই জিনিসগুলো রাখবা। ধরো তোমাকে বলছে পুকুরের বাস্তুতন্ত্র দেখাও, ঠিক আছে, তাহলে উৎপাদক, উৎপাদক মনে রাখবা। উৎপাদক সব সময় সবুজ উদ্ভিদ হয়, ছোট ছোট কণা হয়,
ঠিক আছে, সেগুলোকে উৎপাদক হয়। এরপরে খাদকের ক্ষেত্রে যে তুমি সেটাকে তিনটা ক্ষেত্রে ভাগ করবা, প্রথম স্তরে খাদক, দ্বিতীয় স্তরে খাদক, তৃতীয় স্তরে খাদক। বিয়োজকে যায় কি লিখবা তুমি? বিয়োজকের কাজই একটা, বিয়োজকের কাজ হইতেছে ওই যে খাদক, সর্বশেষ তুমি যে খাদকটা পাইছো সেটাকে বিয়োজকে নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পরে বলবা যে এর এখন ব্যাকটেরিয়া, ছত্রাক যা কিছু আছে ও পচায়ে গলায় মাইরা ফেলায়, মাটির সাথে মিশায় দেয়। বিয়োজকের কাহিনী শেষ। উৎপাদকে লিখবা ফাইটোপ্লাঙ্কটন, ছোট ছোট উদ্ভিদ, এরা হচ্ছে উৎপাদক হিসেবে কাজ করে। এই দুইটা লিখতে কিন্তু তোমার কোনো কিছু জানা বোঝার কোনো প্রয়োজন নাই। তাহলে মাঝখানে কি থাকলো? খাদক, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। এখন যদি মনে করো যে পুকুর বলে, তাহলে পুকুরে কি হইতে পারে? ছোট মাছ, বড় মাছ, আরো বড় মাছ, শেষ। যদি বন জঙ্গল বলে তাহলে কি হইতে পারে? ঘাস পাতা, খরগোশ, হরিণ, বাঘ, শেষ। এই যে ব্যাপারটা, যে ওই জায়গাটাতে কে কাকে খায়, ওইখানে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর দিয়ে দিবা। বাস্তুতন্ত্র নিয়ে এত টেনশনের কোনো রিজনই নাই। উৎপাদক আর বিয়োজক সব জায়গাতে সেম, জাস্ট খাদক এটা তোমাকে চিন্তা করে লিখতে হবে। আচ্ছা, খাদ্য শৃঙ্খল আর খাদ্য জাল। দেখো খাদ্য শৃঙ্খলটা কি জিনিস? ওকে, খাদ্য শৃঙ্খলটা হচ্ছে যে এই যে মনে করো আমি ঘাস উৎপাদক, তারপরে ফড়িংকে খাইতেছে ব্যাং, ব্যাংকে খাইতেছে সাপ, এই যে একটা সিকোয়েন্স, কে কাকে খাইলো, এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আর তুমি যখন অসংখ্য বা কয়েকটা খাদ্য শৃঙ্খলকে একসাথে করে দিবা তখন সেটাকে বলা হবে খাদ্য জাল। আমার তো ইন ডিটেলসে বোঝার দরকার নেই। আমার খাদ্য জালের সংজ্ঞাটা হইতেছে একাধিক খাদ্য শৃঙ্খলকে একসাথে একটি খাদ্য জাল বলা হয়। একাধিক খাদ্য শৃঙ্খলকে একসাথে খাদ্য জাল বলা হয়। আসো পরিবেশ দূষণের প্রকার, যেটা আমি বলছি আগেই। বায়ু দূষণ, দূষক পদার্থ কোনগুলা, মানে কে কে দূষক করে, মানে দূষণ করে? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আমরা সবাই জানি, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড। কারণ কি? কারণ হচ্ছে যানবাহন, ইটের ভাটা, শিল্প কারখানার ধোঁয়া, এই যে কয়লা, পেট্রোল, ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানি। এর অল্টারনেট হিসেবে আমরা কি ব্যবহার করতে বলছি? বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করতে বলছি। প্রভাব কি? বায়ু দূষণের ফলে কি হয়? হাঁপানি, শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ, ঠিক না? আর কি হয়? বায়ু দূষণের ফলে আমরা যেটা পড়ে আসছে সারাদিন ধরে, গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন, যেটা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাইতেছে, গ্রিন হাউস প্রভাব দেখো লিখছে, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে জল দূষণ বা পানি দূষণ, যে ব্যাপারটা এখানে খুবই শর্টকাটে লিখছে, আমি তোমাদেরকে তার চেয়ে বেশি বলছি। আসলে তোমাদের বইয়ে এত ইন ডিটেলস নাই। শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য সরাসরি নদীতে না ফেলা, প্লাস্টিক না ফেলা, কৃষি জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার না করা, এগুলো থেকে আমরা কি করতে পারবো? মুক্ত হইতে পারবো। এখন ফেললে কি হবে? ফেললে তুমি ওই যে নদীতে ফেললা মনে করো সার, ও ধুয়ে মুছে যায় নদী নালায় পড়লো বা পুকুরে পড়লো, পুকুরে তো মাছ আছে, নদীতে তো মাছ আছে, সে নদীর মাছ কি হবে? মারা যাবে। মাটি দূষণ, কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক সার, পতনশীল নয় এমন বর্জ্য, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি ব্যবহার করা। এখন পরিবেশ দূষণের প্রতিকার করার জন্য আমাকে কি করতে হবে? এইটা ইম্পর্টেন্ট জিনিস, 3R ব্যবস্থা আমরা ইউজ করব। কি ব্যবস্থা ইউজ করব? 3R। 3R এর মধ্যে, অর্থাৎ 3টা R, এর মধ্যে একটা আর হইতেছে রিডিউস, একটা হইছে রিইউজ, আর একটা হইতেছে রিসাইকেল। রিডিউস বলতে কি বোঝায়? রিডিউস মানে হইতেছে কমানো। এখন যদি আমরা প্লাস্টিক বা পলিথিনের যে ব্যাগ আছে, সেই প্লাস্টিক বা পলিথিনের ব্যাগের ব্যবহার যদি আমরা কমায়ে পাটের ব্যবহার বাড়াই, তাইলেই কিন্তু একটু সুবিধা হয়। তাহলে এই যে কমায় দিলাম, এটার নাম হচ্ছে রিডিউস, এটা হচ্ছে একটা আর। এটা কি? একটা আর। দেন সেকেন্ডারি কথা বলা হয়েছে রিইউজ, অর্থাৎ পুনরায় ব্যবহার করা। এখন আমরা এই যে কাচের বোতল, প্লাস্টিকের বোতল, এগুলো ধরো ফেলে দিচ্ছে, এখন ফেলে না দিয়ে, বা দেখবা আমাদের বাসায় কি করে, 5 লিটার তেলের বোতল আছে, নিয়ে আসছে, কিনছে, ওকে ফাইন, মাস শেষ আর একটা 5 লিটার তেলের বোতল নিয়ে আসছে, এভাবে তো আমরা নিয়ে আসি। তো বোতলগুলো ফেলে না দিয়ে আমরা যদি সেই বোতলগুলো ইউজ করি, কাজে লাগাই, তাইলে পরে কিন্তু এইটাকে বলা হবে রিইউজ। কি বলা হবে? রিইউজ। তাইলে প্রথমটা ছিল রিডিউস, যেখানে তুমি ব্যবহার কমাবা, এবং তারপরে ছিল রিইউজ। এন্ড থার্ড যে অপশন, রিসাইকেল। মজার ব্যাপার হইতেছে, একটু চিন্তা করে দেখো, আমরা কি এত বড় লোক দেশ যে মানে আমাদের এত প্লাস্টিক আমরা ব্যবহার করি, এত কিছু আমরা ব্যবহার করি, যে মানে এইটা কি বলে এটাকে, মানে এটা ফেলে দিতে হচ্ছে? এত বড় লোক কান্ট্রি আমরা না। আমাদের চাইতে তো তারা আরো অনেক উন্নত কান্ট্রি, তারা তো আমাদের চাইতে আরো বেশি সবকিছু ইউজ করে। তাহলে তাদের সমস্যা হয় না, আমাদের সমস্যা হয় কেন? কারণ হচ্ছে এই প্রসেস, রিসাইকেল প্রসেস। আমাদের দেশে এই প্রসেসগুলা একেবারেই নাই বললেই চলে, এবং আমাদের দেশের মানুষজনের ভাব অনেকটা এরকম যে মানে
সে মানে ভাব কমাবে না, ধরো না না থাকুক, ভাব কমাবে না। আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষেরই একই স্বভাব, এবং এই স্বভাবের জন্যই আমরা জাতি হিসেবেও এখনো আগাইতে পারি নাই। আমরা বিনয়ী না। বিনয়ী বুঝো, ধরো বিনয়ী বলতে কি বোঝাই? নমনীয় হওয়া, ঠিক আছে? তুমি সুন্দরভাবে কথা বলা, একটু নরম হয়ে কথা বলা। সমস্যা হইতে পারে, যে কোনো প্রবলেমস হইতে পারে, ফ্রেন্ডের সাথে প্রবলেম হইতে পারে, বাবা মায়ের সাথে প্রবলেম হইতে পারে, ছোট ভাই বোনের সাথে সব প্রবলেম হতে পারে। আমরা কি চিন্তা করি? চিল্লাইতে পারা, কে কত জোরে চিল্লাইতে পারে। আমি মানে আমার ছোট ভাইয়ের সাথে আমার বাবার সাথে চিল্লাইলাম, এবং আমি ফিল করি যে আমি চিল্লাইছি মানে আমি জিতছি। আর ছেলেদের ভিতর তো এটা আরো প্রকট, ঠিক আছে? ছেলেদের মধ্যে এটা আরো প্রকট কি জন্য? ছেলেরা চিন্তা করে যে হ্যাঁ আমি মানে চিল্লাইলাম আমার বাপের সাথে বা আমার মায়ের সাথে বা আমার ফ্রেন্ডের সাথে, মানে আমি নায়ক, ভাব আছে না, ওইরকম ফিল করে। না ভাই, ওইটাতে কোনো তোমার ন্যায়কোচিত স্বভাব নেই, বা ওইটাতে তোমার পুরুষত্ব কোনো ফিল ওটা না, ঠিক আছে? তুমি নমনীয় হও, তুমি নরম হও, ঠিক আছে? ঠান্ডা মাথায় কথা বলো, সমাধান করো। তুমি যখন যে কোনো সমস্যা শুধু বিনয়ের সাথে কথা বলেই সেটা সমাধান করা সম্ভব, রাগ দিয়ে না, বা ধরো চিল্লায় না। তুমি নরম ভাবে যে কোনো মানুষের সাথে কথা বলো। দেখো একজন তোমার কাজ করে দিচ্ছে না, যে কোনো একটা টিচারের কথা তুমি ধরো, স্কুলে গেছো, কোনো একটা প্রবলেম হয়েছে, কেরানি বা থাকে না অনেকেই, যেটা কাগজ দরকার বা এটা সেটা, দেখবা হয়তো কথা শুনতেছে না, একটু নরম হয়ে যাও, যাই বলো যে আঙ্কেল কি এটা আমার খুব সমস্যা হয়েছে, এটা যে হয় তাহলে আমার জন্য খুব ভালো হয়, একটু আপনারা যদি দেখেন না, দেখবা সে তোমার কাজটা করে দিবে। আর তুমি যদি যাই বলো যে তুমি জানো আমি কে, আমার বাপ ওই, আমার চাচা ওই, তাহলে দেখবা কাজ হবে না। হইলেও দেখবা সে তোমাকে অনেক রকম একটা অভিশাপের একটা ব্যাপার স্যাপারে নিয়ে যাবে। কি দরকার? আমরা সবাই বিনয়ী হই মানুষের সাথে, ঠিক আছে? আমি আমার স্টুডেন্ট যতগুলো আছে, আমি সবাই পড়াশোনা করে শিক্ষিত হয়ে তুমি অবশ্যই তোমার মধ্যে ওই বিষয়টুকু আসতে হবে, যেন একজন তোমাকে দেখলে বুঝে যে হ্যাঁ এই ছেলেটা বা এই মেয়েটা শিক্ষিত। ছেলে মেয়ে তুমি যেমনই হও না কেন, ভাইয়া বাপু যেটাই হও, ঠিক আছে? তো তোমার মধ্যে ওই মার্জিত ভাবটা থাকে। মানুষকে বলে অহংকার করে কি লাভ? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আজকে মরলে কালকে 2 দিন, আমি আজকে মরলে কালকে তোমরা জাস্ট শুনতে পাবা যে ঠিক আছে, কি হয়েছে, অন্তর স্যার ছিল, অন্তর স্যার মারা গেছে। হয়তো তুমি 2 দিন একটু ফিল হবে, তাও মনে 2 দিন কেন, আমি আসলে জানি না, হয়তো 1 ঘন্টাও ফিল হবে না। ওকে ফাইন, হারে স্যারটা ক্লাস নিয়ে তো মারা গেছে, এরকমই কিন্তু ফিল হবে, ঠিক না? এর বাইরে কিন্তু এক্সট্রা কোনো ফিল আসবে না। তাহলে এমনকি তুমি মারা গেলেও কিন্তু আমরা হয়তো জানবো যে ফাইনাল স্টুডেন্ট মারা গেছে, আচ্ছা ঠিক আছে, ওহো পুরোটা মারা গেল, কি আচ্ছা আল্লাহ ভরসা, শেষ। তারপর কিন্তু আবার যে যার কাজে। তাইলে সেইখানে অহংকার, গর্ব, ভাব এগুলা করার কোনো প্রয়োজন নেই। আমরা সবসময় চেষ্টা করবো মানুষের সাথে বিনয়ী হয়ে কথা বলার, ঠিক আছে? ওকে, তো যেটা বলতেছিলাম যে এই যে আমাদের দেশের মধ্যে মানুষের মধ্যে এই ব্যাপারগুলো নাই, তো তার টাকা থাক বা না থাক, সে কিনতে যাবে নতুন জিনিস, সে চিন্তা করবে ভাব কেমনে নেওয়া যায়, এই বিষয়গুলা। বাট তাদের মধ্যে এই ব্যাপারগুলো নাই। তারা এই বিষয়গুলো রিসাইকেল করে প্রচুর পরিমাণে, রিইউজ করে প্রচুর পরিমাণে, ঠিক আছে? তো রিসাইকেল করার প্রসেসগুলো আমাদের দেশে থাকলে এটা আমাদের জন্য ভালো হইতো। এন্ড দেন দেখো নবায়নযোগ্য শক্তি, এটা হয়তো তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি, একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তি হচ্ছে সেইগুলা যেই শক্তিগুলা তুমি একবার ব্যবহার করলে ফুরায় যায়, আর ব্যবহার করতে পারবে না। যেমন খনিজ তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এই জিনিসগুলো কিন্তু লিমিটেড। অর্থাৎ আমাদের দেশে যে খনি আছে সেখান থেকে তুমি তুলে শেষ করে ফেললে শেষ, আর নাই। এই যে নবায়ন করা যাইতেছে না নতুন ভাবে, এটাকে বলা হয় অনবায়নযোগ্য শক্তি। আর নবায়নযোগ্য শক্তি কোনগুলা? যেগুলার উৎস অফুরন্ত, সূর্যের আলো, বায়ু প্রবাহ। পৃথিবী যতদিন আছে ততদিন সূর্যের আলো পাবা তুমি, পৃথিবী যতদিন আছে ততদিন বায়ুমণ্ডল আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে ইউজ করে, এই জিনিসগুলোকে কাজে লাগায় কিভাবে শক্তিতে রূপান্তর করা যায়, এই ব্যাপারটাকে আমাদেরকে জানতে হবে। এবং এই ব্যাপারগুলো তুমি যখন ব্যবহার করতে পারবা, তখন তোমার কি হবে? ওই যে খনিজ তেল, কয়লা, গ্যাস, ওইগুলোর উপর চাপ কমবে, তখন কি হবে? পরিবেশ অটোমেটিক ভালো হবে। কোশ্চেন হইতেছে কিভাবে এই নবায়নযোগ্য শক্তির ব্যবহার পরিবেশের উপর চাপ কমায়। দেখো, এই পৃথিবীতে সবকিছু শক্তির উপরে চলে। তুমি যে বাইক চালাও, সেই বাইকে যে কি ব্যবহার করো, পেট্রোল, অকটেন যাই হোক ব্যবহার করো, রান্না করো গ্যাস দিয়ে। তারপরে এই যে বিদ্যুৎ চলতেছে, বিদ্যুৎকে এমনি নিয়ে আসছে, মানে এভাবে আসছে না তো, বিদ্যুৎটাকে উৎপাদন করতে হয়েছে, সেখানে কিন্তু আমার এই তেল, গ্যাস সবকিছু লাগছে।
এখন যদি এইখানে আমি তেল গ্যাস ইউজ করে বিদ্যুৎ না নিয়ে আসে এরকম যদি হইতো যে আমাদের দেশের সম্পূর্ণ জায়গাটাতেই প্রত্যেকটা জায়গায় সোলার প্যানেল বসানো এবং তারা সূর্যের আলো থেকে যে প্রসেস সোলার প্যানেল দিয়ে এই বিদ্যুৎগুলো ব্যবহার করে, তাইলে কিন্তু আমার ওই যে গ্যাস পেট্রোল অকটেন ওইগুলো কিন্তু ব্যবহার হইতো না। এন্ড ওইগুলো ব্যবহার না হইলে কিন্তু পরিবেশ কি হইতো, ভালো থাকতো। এভাবেই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আমাদের পরিবেশ ভালো রাখতে পারে। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে হবে, ঠিক আছে। প্রাকৃতিক পরিবেশ কোশ্চেন আছে, ঠিক আছে, কোশ্চেনে যাবো না। ওকে ফাইন, এবার তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। আজকে মূলত এ পর্যন্তই, 12, 13, 14, আগামীকালকে 3, 4, 5 এবং 7 পড়ানো হবে। এখন দেখা যাক কতদূর শেষ করা যায়, যতদূর শেষ করা যাবে ততদূর। আর যদি আচ্ছা আমি একটু এবার তোমাদের একটু নিব, সবাই কমেন্টস করবা, সেটা হচ্ছে 7 নম্বর অধ্যায় দরকার কার কার, সবাই একটু কমেন্টস করবা প্লিজ। 7 নম্বর অধ্যায় দরকার কার কার, 7 অধ্যায় 7। এখন ওকে ফাইন, আমি চাই সবাই একটু কমেন্টস করো প্লিজ। দেখো যদি তোমার না থাকে তাহলে তুমি চুপ করে থাকবা, যদি থাকে তাহলে তুমি লিখবা যে আমার দরকার, তাহলে আমি বুঝবো যে ওকে ফাইন এতগুলো মানুষের দরকার, ঠিক আছে। যার লাগবে সে শুধু কমেন্টস করবা, যার লাগবে সে শুধু কমেন্টস করবা, ঠিক আছে, যে আমার লাগবে। যার লাগবে সে শুধু কমেন্টস করবা যে স্যার আমার লাগবে। 7 নম্বর অধ্যায়। ছত্রিশ জন কানেক্টেড আছে, আমি অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি কয়জনের আছে। হ্যাঁ শুধু 7 নম্বর অধ্যায়, শুধু 7। বাহ, 7 নম্বর অধ্যায় মাত্র 6 জনের আছে, ঠিক আছে। 7 নম্বর অধ্যায় আছে 6 জনের। দেখো 36 জন কানেক্টেড, আমি সবাইকে জিজ্ঞেস করেই, ও মেধান নাই, ঠিক আছে, তাহলে 5 জনের আছে। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম এবং এই সময় অ্যান্সার দিল 5 জন। পরে কিন্তু তোমরা নিজেরাই দেখো অনেকে গ্রুপে এসে চিল্লাবে। ওকে ফাইন, তাহলে 7 নম্বর অধ্যায় 5 জনের আছে। 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় কার কার লাগবে? 4 অধ্যায় 4। আচ্ছা ওকে 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 ঠিক আছে, বুঝতে পারছি। 4 নম্বর অধ্যায় সবারই আছে, মানে মেজরিটি। ওকে, এবার 5 নাম্বারটা একটু বলো তো দেখি, 5 নাম্বার আছে কারো কিনা? 5 অধ্যায় 5 লাগবে কার? সে লিখবে আমার লাগবে 5 অধ্যায় 5। আচ্ছা আচ্ছা, ও বাবা 5 নাম্বার অধ্যায় মেজর, 5 নাম্বার অধ্যায় ম্যাক্সিমাম আছে। ওকে 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 ঠিক আছে, ওকে ডান। তাহলে আমি বুঝতে পারছি ব্যাপারটা। সেটা হচ্ছে এবার তোমাদেরকেও বুঝতে হবে বিষয়টা যে 8 থেকে 14, ঠিক আছে, এটা বার্ষিকীর অন এভারেজ। দেখো আজ দুদিন যা পড়ানো হয়েছিল বার্ষিকীর অন এভারেজ সবারই ছিল প্রায়। আর অনেক স্কুলে এর পাশাপাশি আগের দিক থেকে কিছু রিপিট করছে, কারো 3 নাম্বার রিপিট করছে, কারো 4-5 রিপিট করছে, কারো 3 আর 7 রিপিট করছে। তো এই যে খেলাটা এখানে রয়েছে, এখন এইখানে ধরো এমন হইতে পারে যে ধরো 7 নম্বর অধ্যায় পড়াইতেছে, তোমরা 40 জন আছো, মাত্র 5 জনের আছে, এরকম করতে পারে। তো আগামীকালকে ক্লাস হবে 3, 4, 5 কয় অধ্যায়? 3 অধ্যায়, 3, 4, 5। তাইলে স্যার বাদ গেল কি কি?
বাদ গেল হচ্ছে 7 নম্বর অধ্যায়, বাদ গেল 10 নম্বর অধ্যায়। এখন কথা হচ্ছে স্যার এগুলো তো কয়েকজন আছে, আমরা পড়াবো না? পড়াবো। কালকে 3, 4, 5টা শেষ করে দিব। আর 7 আর 10 এই যে দুইটা অধ্যায় অল্প কয়েকজন মানুষের আছে। এখন এই দুইটা অধ্যায় পড়াইতে গেলে ধরো তোমাদের এই সপ্তাহের শিডিউল পুরাটাই প্রায় ব্লক, মানে ম্যাথ বিজ্ঞান শেষ হবে, তারপর হয়তো মিরাতুল স্যার ইংলিশ সেকেন্ড পেপার নিবে, এরকম বিয়ে আছে, সাজানো আছে। তাইলে কোনো একদিন আমাদেরকে বিকালে ক্লাস নিতে হবে, এছাড়া কোনো অপশন নাই, এছাড়া কোনো অপশন নেই। আমি একটু তোমাদের আনমিউট করি, ঠিক আছে? তোমাদের কাছ থেকে মতামত নাই, কারো কোনো মতামত থাকলে একজন করে বলো। স্যার বিকেলে ক্লাস নিতে পারেন স্যার, কোনো সমস্যা নেই। স্যার আমি তো বেশি স্যার, তো স্যার বিকালে ক্লাস করতে গেলে স্যার আমার প্রবলেম হবে। স্যার হ্যাঁ বলো। স্যার আমার হচ্ছে 3, 4, 5 অধ্যায় নাই, তাই আমি কালকে ক্লাস করতে পারছি। আচ্ছা শিওর, সমস্যা নেই, স্কিপ করো। ওকে, আমি বুঝতে পারছি। এখন বিষয় হচ্ছে যে তাহলে আমাদেরকে ডিসিশন নিতে হবে। এখন 3, 4, 5 কালকে পড়ানো হবে, আর 7 আর 10 এই দুটো অধ্যায় এখন আমরা কিন্তু প্রায় পুরো বই পড়াই ফেলতেছে। 7 আর 10, আর অনেকেই বলবে স্যার 1 আছে 2 আছে, ওইটা তুমি রেকর্ড ক্লাস থেকে দেখে নেবা। 1 নম্বর অধ্যায় 2 নম্বর অধ্যায়, 7 আর 10 এই দুটো অধ্যায় আমরা পড়াবো। আমরা কোনো একদিন বিকেলে ক্লাস দিব, ঠিক আছে, যেন পুরো চ্যাপ্টার কভার করা হয়। তুমি যদি সেই টাইমে ক্লাসে প্রেজেন্ট থাকতে পারো ওকে ফাইন, না থাকলে পারলে তুমি পরে রেকর্ড ক্লাসটা দেখে নিবা। দেখে নিয়ে তোমার কোনো অবজেকশন থাকলে পরে তুমি গ্রুপে জানাই দিবা। টিচার আমরা আগামী 8 তারিখ থেকে, এই সপ্তাহে তো ক্লাস শেষ হয়ে যাবে, 8 তারিখ থেকে মডেল টেস্ট পরীক্ষা, তোমরা রুটিন পেয়ে যাবা। 8 তারিখ থেকে 2টা থেকে রাত 10টা পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে ম্যাক্সিমাম টিচার অ্যাক্টিভ থাকবে। তোমরা শুধু সমস্যা দিবা, সেই টিচার তোমাকে ইনস্ট্যান্ট কল দিয়ে, মেসেজ দিয়ে বা গ্রুপে সলভ করে দিবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের প্ল্যান। কারণ 1টা 2টা অধ্যায় ছোট ছোট বিষয়গুলো নিয়ে এভাবে ক্লাস পসিবল না। তারপরে আমরা 7 আর 10 নম্বর অধ্যায় ক্লাসটা নেক্সট উইকে নিব, সরি এই উইকে নিব, কোনো একদিন বিকালে বা রেকর্ড করে দিয়ে দিব, তোমরা সেটা রেকর্ড ক্লাস থেকে দেখে নিবা। ওকে ফাইন, তোমাদের সাথে আমার ক্লাস আজকে শেষ। কালকে 3, 4, 5 অধ্যায় প্রিন্স স্যার নেবেন, নতুন টিচার, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখবা স্যার অনেক ভালো পড়াই। উনি বায়োলজিক্যাল পার্টগুলো 3, 4, 5 যেহেতু বায়োলজিক্যাল টার্মগুলো রয়েছে, তোমার সালোক সংশ্লেষণ, শ্বসন, ঠিক না? উনি খুবই জাহাঙ্গীরনগরের একজন টিচার, খুব ভালো পড়ায়, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এবং তোমাদের সাথে আমার ইনশাল্লাহ রিভিশন হোক, পরবর্তীতে সলভ ক্লাসগুলো হোক, বা গ্রুপে তোমরা সমস্যা দিলে আমি সেখানে সমাধান করে দিব, এবং লেকচার শিটগুলো তোমরা আগামীকালকে পেয়ে যাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।